সরকার সার্ভিসে দেখছি। আচ্ছা, আমরা আমাদের আজকে এজেন্ডা শুরু করি। মিডের আগে লাস্ট ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট পড়তেছিলাম। ওকে, শর্ট রিক্যাপ অফ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। গ্রেডিয়েন্ট ডিসেন্ট কেন পড়ছিলাম? আচ্ছা, গ্রেডিয়েন্ট ডিসেন্টের মোটিভেশন দিয়েছিলাম এই কারণে যে আমরা এই পর্যন্ত ফাংশনের মিনিমা বাইর করার যে অ্যানালাইটিক্যাল টেকনিকগুলো শিখছি, যে ডেরিভেটিভ বাইর করব, জিরো সেট করব, তারপর ইকুয়েশনটা সলভ করব, সলভ করে তারপর আপনার ধরেন সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করব। তো এইগুলা বড় বড় প্রবলেমের জন্য ফিজিবল না। ফাংশন যদি বেশি কমপ্লিকেটেড হয় তাহলে আপনি গ্রেডিয়েন্ট বের করে জিরো সেট করে ওটা সলভ করতে পারবেন না। ঠিক আছে, তো আমাদের তো কোনো নিউমেরিক্যাল অন্য কোনো কম্পিউটেশনাল টেকনিক দরকার যাতে আমরা কমপ্লিকেটেড ফাংশনেরও মিনিমাম বাইর করতে পারি। তো সেই বেশ কিছু টেকনিক আছে, তার মধ্যে দিস ইজ দ্য মোস্ট পপুলার। ওকে, এবং মোস্ট স্ট্রেট ফরওয়ার্ড। এটা হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট। গ্রেডিয়েন্ট ডিসেন্টের আইডিয়াটা কি? আইডিয়াটা হলো এরকম যে আপনার একটা ফাংশন আছে, আমি ফাংশনের কোনো একটা পয়েন্টে আপনারা ছাইড়া দিলাম, তো আপনাকে হইলো মিনিমাম খুঁজে বের করতে হবে। তো আপনি যেটা করবেন, যেই পয়েন্টে আসেন ওই পয়েন্টে ফাংশন ডেরিভেটিভ বা গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করবেন। তারপরে গ্রেডিয়েন্ট যেই দিকে পয়েন্ট করে ওটার অপোজিট ডাইরেকশনে যাবেন। ওকে, যেমন এখানে এই ফাংশনের স্লোপ হইলো নেগেটিভ, তো আমি যদি নেগেটিভ দিকে যাই তার মানে ফাংশনের ভ্যালু বাড়বে। তো ডেরিভেটিভ বা গ্রেডিয়েন্ট যেদিকে পয়েন্ট করে তার অপোজিট দিকে যদি যাই তাহলে ফাংশনের ভ্যালু কমবে। তো কমলে তারপর আপনি সেই ডাইরেকশনে কিছু পরিমাণ আগাবেন, নতুন একটা পয়েন্টে আসবেন, নতুন পয়েন্টে এসে আবার সেম প্রসিজার রিপিট করবেন, নতুন পয়েন্টে এসে আবার গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করবেন, আবার গ্রেডিয়েন্টের অপোজিট ডাইরেকশনে যাবেন। এইভাবে যদি আমরা আগাইতে থাকি তাইলে আমরা একটা পয়েন্টের পরে এসে আর গ্রেডিয়েন্ট অলমোস্ট জিরোর কাছাকাছি হয়ে যাবে। তো সেই পয়েন্টটাই হবে আমাদের মিনিমাম। স্যার, নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে ওয়েট আর বায়াসের ভ্যালু সবচেয়ে অপটিমাইজ ভ্যালুর জন্য এটা ইউজ করা হয়। কি ইউজ করা হয়? মানে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। নিউরাল নেটওয়ার্ক ট্রেন করার একটা প্রসিজিওর হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এখন আপনার প্রশ্নটা বলেন। কারণ মানে আমি তো ওয়েট আর বায়াস যে কোনো ভ্যালু নিতে পারি, বাট যে কোনো ভ্যালু নিলে তো আমি যে গ্রাফটা এক্সপেক্ট করতেছি ওটাতে অ্যাড করে নাও নিতে পারি। তো সেই ক্ষেত্রে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে সবচেয়ে মিনিমাম ভ্যালুটা যদি পেয়ে করি তাহলে মোটামুটি একটা কাছাকাছি জিনিস প্রেডিক্ট করা যায় না স্যার? হ্যাঁ, ইয়েস, ওকে। হ্যাঁ, নিউরাল নেটওয়ার্ক হলো একটা কমপ্লিকেটেড ফাংশন। মানে নিউরাল নেটওয়ার্কের একদম বেসিক আইডিয়া হলো ইট ইজ এ ভেরি হাই ডাইমেনশনাল ফাংশন, অনেকগুলো ভ্যারিয়েবলের ফাংশন। তো আমরা যখন নিউরাল নেটওয়ার্ক ট্রেন করি এটার মানে হলো বেসিক্যালি এইটাই যে কমপ্লিকেটেড ফাংশনটা আমি বানাইছি ওই কমপ্লিকেটেড ফাংশনের মিনিমাম বাইট করি। ওকে, এটাই। আচ্ছা, এখন কোথায় ছিলাম? ওকে, দিস ইজ মাই বেসিক অ্যাপ্রোচ অফ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এখন তারপরে এখানে কিছু ব্যাপার স্যাপার আছে। ব্যাপার স্যাপার হইলো যে আমি যে আগাবো কতটুকু আগাবো। ধরেন আমি এই পয়েন্টে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করলাম, ওই গ্রেডিয়েন্ট ধরে আমি কতটুকু যাব। তো আপনি যদি অনেক বড় স্টেপ নেন, অর্থাৎ আপনি এই জায়গা থেকে ধরেন গ্রেডিয়েন্ট ধরে আপনি এইদিকে চলে আসছেন, মানে অনেক বড় একটা স্টেপ নিয়েছেন। অনেক বড় স্টেপ নিলে আপনার মিনিমাটা মিস হয়ে যেতে পারে। ওকে, তো সবচেয়ে আইডিয়াল কেস হইলো যে ছোটো ছোটো স্টেপ নেওয়া। আপনি যত ছোট স্টেপ নেবেন আপনার মিনিমাম মিস হওয়ার চান্স তত কমবে। ওকে, তত কমবে এবং আপনার অ্যালগোরিদমটা তত বেশি অ্যাকুরেট থাকবে ইন সাম সেন্স। কিন্তু ছোটো স্টেপ নেওয়ার একটা বড় অসুবিধা হইলো যে আপনার এই প্রসিজিওরটা অনেক লম্বা সময় ধরে রান করা লাগে। ওকে, তো লম্বা মানে অনেক লম্বা হয়ে যেতে পারে। ধরেন আপনার 1 কোটি প্যারামিটার একটা ফাংশন আছে, তো এটার উপর যদি আপনি স্টেপ সাইজ যদি অনেক ছোট নেন তাহলে এমন হইতে পারে আপনার সেই ট্রেনিংটা করতে বা মিনিমামটা খুঁজে পাইতে 5-6 মাস লেগে যাবে, এরকমও হয়। ঠিক আছে, যেমন আমাদের কারেন্ট যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আছে, চ্যাট জিপিটি, জেমিনি বা যাই বলেন, এগুলা এক একটা ট্রেন করতে আপনার একটা ইটারেশন ট্রেন করতে প্রায় 2 মাসের মতো লাগে। ওকে, তো 2 মাস যদি লাগে, ধরেন 2 মাস পরে ট্রেনিং শেষ হলো, 2 মাস পরে 2 মাস ট্রেনিং শেষ হওয়ার পরে আপনি বুঝলেন যে আমার মডেলের ডিজাইন ঠিক হয় নাই, তাইলে আবার সেটা চেঞ্জ করতে হবে, আবার 2 মাস অপেক্ষা করা লাগবে। তো এটা তো মানে ফিজিবল না আর কি, ইন রিয়েল লাইফ ফিজিবল না। তো 2 মাস তো অনেক অপটিমাইজেশনের পরে আর কি 2 মাস লাগে। তো আপনি যদি একেবারে রান করেন তাহলে আরও বেশিও লাগতে পারে। হ্যাঁ, রাইট।
তো পুরো ডাটা সেটের উপরে একবারে রান করে না। হ্যাঁ, এরকম কিছু কিছু ব্যাপার স্যাপার করা লাগে। তো 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 এখানে একটা ট্রেড অফ আছে, ঠিক আছে, যে আমি যদি বেশি তাড়াতাড়ি আগাই তাহলে আমার মিনিমাটা হয়তো মিস করে ফেলতে পারি, আবার বেশি আস্তে আস্তে আগাইলে আমি ট্রেন করতে পারবো না। তো এই তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম ডিজাইন করার আর্ট এইটাই যে আপনি এই ট্রেড অফগুলা কেমনে হ্যান্ডেল করবেন। ওকে, তো এই যে প্রসিজারটা বললাম, এই প্রসিজারটা হলো ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ওকে, ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্টের অ্যালগরিদমটা কি? ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্ট, ভ্যানিলা কেন বলে? কারণ এটার মধ্যে কোনো মানে কোনো ফ্যান্সিনেস কিছু নেই, একদম জেনারেল গ্রেডিয়েন্ট ডিসেন্ট এইটা, ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্টের আপডেট রুল হলো, তো যখন আমরা কোনো গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম লিখবো তখন আমাদের বেসিক্যালি আপডেট রুলটা স্পেসিফাই করা লাগবে যে আমি কারেন্ট ইটারেশন থেকে পরের ইটারেশনে কেমনে যাব। ধরলাম আমার কারেন্ট ইটারেশনে ভ্যারিয়েবলের একটা ভ্যালু আছে xk, ওকে, তো আমি নেক্সট ভ্যালুটা বের করতে চাই। আচ্ছা, এখানে এক্সটা কি? এক্সটা হইল ভ্যারিয়েবল, অর্থাৎ আমার ইনপুট, ঠিক আছে। আমি মিনিমাম বের করতে চাইতেছি, আমি যখন আগাইতেছি আমি তো বেসিক্যালি এক্স ভ্যালুটাই বের করতে চাইতেছি, ঠিক আছে। এক্স কিন্তু ফাংশনের ভ্যালু না, এমন এক্স ভ্যালু বের করতে চাচ্ছি যেখানে ফাংশনের ভ্যালুটা মিনিমাইজড হয়। ওকে, তো ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্টের আপডেট রুল হলো এইটা, xk মাইনাস আলফা, অর্থাৎ আমি কারেন্ট পয়েন্টে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করব, তারপরে ওই গ্রেডিয়েন্টের মাইনাস, তারপরে কারেন্ট পয়েন্টের কোঅর্ডিনেট থেকে ওই গ্রেডিয়েন্টটা মাইনাস করব। আর এই প্যারামিটারটা বেসিক্যালি আমাদের কন্ট্রোল করে যে আমি কতটুকু আগাবো বা কতটুকু পিছাবো। ওকে, এটা কন্ট্রোল করে, এটাকে লার্নিং রেট বলে, মেশিন লার্নিং কমিউনিটি এটা লার্নিং রেট বলে, আর অনেকে এটাকে স্টেপ ফ্যাক্টর বলে। আর স্টেপ ফ্যাক্টরের সাথে গ্রেডিয়েন্টটা গুণ দিলে যে জিনিসটা পাওয়া যায় ওটাকে বলে স্টেপ সাইজ। ওকে, মানে আমি কি পরিমাণ স্টেপ নিলাম এটা হলো স্টেপ সাইজ। এই তো ঠিক আছে, এটা হলো ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তারপরে আমরা এই ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্টের কিছু ভ্যারিয়েশন দেখছিলাম। আচ্ছা, ভ্যারিয়েশন হইল এই যে ভ্যারিয়েশনটা, এটা হইল কনস্ট্যান্ট লার্নিং রেট। দিস ইজ দ্য কনস্ট্যান্ট লার্নিং রেট ভ্যারিয়েশন, মানে আপনি যতক্ষণ পর্যন্ত ইটারেশন চলবে আলফা চেঞ্জ করবেন না, আলফা শুরুতে একটা সেট করে দিবেন, ওই অনুযায়ী চলবে। ওকে, তো এইটার খুবই সিম্পল একটা ভ্যারিয়েশন হইতে পারে যে ইনিশিয়ালি আলফা বেশি রাখা, তারপর আস্তে আস্তে আলফা কমানো। কারণ আমরা যখন ট্রেনিং প্রসিজার শুরু করব বা এই অপটিমাইজেশন প্রসিজারটা শুরু করব, তখন ইট ইজ ভেরি লাইকলি যে আমরা অ্যাকচুয়াল মিনিমা থেকে অনেক দূরে থাকবো। ওকে, তো যখন দূরে থাকবো তখন আমাদের তাড়াতাড়ি আগানো দরকার, আর যখন কাছাকাছি চলে আসবো তখন আস্তে আস্তে আগানো দরকার, যাতে আমরা মিনিমাটা মিস না করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু নিয়ম থাকতে পারে। একদম জেনারেল প্রসিজার হলো র্যান্ডম ইনিশিয়ালাইজেশন করা। তবে আপনার যদি ফাংশনটা সম্পর্কে প্রায়র কোনো ইনফরমেশন থাকে, যে ফাংশনের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আপনি জানেন, তখন হয়তো আপনি বুঝতে পারবেন যে আচ্ছা ফাংশনের ওই রিজনে মিনিমাটা থাকতে পারে। তো তখন আমি পুরা ফাংশন স্পেসের উপর র্যান্ডমাইজেশন না করে হয়তো ওই রিজনে র্যান্ডমাইজ করব। সেটা হলো আপনার কাছে যদি প্রায়র ইনফরমেশন থাকে তাহলে আপনি সেটা করতে পারেন। হ্যাঁ, ইয়েস। ওকে, তো এইটা হলো কনস্ট্যান্ট লার্নিং রেট। তো এটার যে ভ্যারিয়েশনটা নিয়ে বলতেছিলাম যে আমি লার্নিং রেটটা চেঞ্জ করতে পারি ট্রেনিংয়ের সাথে সাথে। তো এই চেঞ্জ করার যে মেকানিজম, এটাকে আপনার লার্নিং রেট শিডিউলিং বলে, ঠিক আছে, যে কিভাবে চেঞ্জ করব, কিসের বেসিসে চেঞ্জ করব। একটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড শিডিউলিং হইতে পারে যে আমি লার্নিং রেটটা আস্তে আস্তে কমাবো। ধরেন আচ্ছা, এই যে শিডিউলটা লিখছি এটা হইলো kth ইটারেশনের লার্নিং রেট থেকে k প্লাস মানে আমার কারেন্ট যে লার্নিং রেট, তারপরে ইটারেশনের লার্নিং রেট বের করার জন্য আমি কারেন্ট লার্নিং রেটকে 0.9 দিয়ে গুণ দিব। তো 0.9 যেহেতু একের চেয়ে ছোটো একটা সংখ্যা, তাইলে আমি যত গুণ দিতে থাকবো তত লার্নিং রেটটা ছোটো হইতে থাকবে। ওকে, তো এইটা হইলো আপনার এই লার্নিং রেটটাকে এক্সপোনেনশিয়ালি ডিকেইং লার্নিং রেট বলে। এক্সপোনেনশিয়ালি ডিকেইং কেন? কারণ আপনি যদি আলফা কে এর একটা ফর্মুলা লিখেন,
এটা মানে আপনি যদি ধরেন আলফা কে -1 দিয়ে রিপ্লেস করেন, k-1 কে -2 দিয়ে রিপ্লেস করেন, তার আলফা কে এর একটা ফর্মুলা আসবে এরকম 0.9 টাইমস আলফা 0। ওকে, তো আপনার লার্নিং রেটের ভ্যালুটা এক্সপোনেনশিয়ালি কমতে থাকে, এক্সপোনেনশিয়াল ইন কে, এই কারণে এক্সপোনেনশিয়ালি ডিকেইং লার্নিং রেট বলে। আচ্ছা, Sir, the constant learning rate can 0.9 constant learning rate. এইটাকে কনস্ট্যান্ট লার্নিং রেট বলি নাই তো, ওইটাকে কনস্ট্যান্ট লার্নিং রেট বলছি কারণ আলফা চেঞ্জ করতেছি না। কনস্ট্যান্ট লার্নিং রেট মানে আপনার যতক্ষণ ট্রেনিং চলবে ততক্ষণ আলফা, ধরেন আপনি একদম শুরুতে আলফার একটা ভ্যালু সেট করছেন 0.01, ওই 0.01 দিয়ে আপডেট হবে পুরো ট্রেনিং প্রসিজিওরে, সেটাকে আমি কনস্ট্যান্ট লার্নিং রেট বলতেছি। আচ্ছা, ওকে, তারপরে এটার কিছু ফ্যান্সি ভেরিয়েশন দেখছিলাম। ফ্যান্সি ভেরিয়েশনের প্রথম ভেরিয়েশনটা ছিল অ্যাডাগ্রেড, আর অ্যাডাগ্রেডের একটা মডিফিকেশন ছিল আরএমএস প্রপ। অ্যাডাগ্রেড আর আরএমএস প্রপ। অ্যাডাগ্রেড স্ট্যান্ডস ফর অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট। অ্যাডাগ্রেডে কী করছিলাম? আচ্ছা, অ্যাডাগ্রেডের মোটিভেশনটা ছিল এইরকম, এইখানে আলফা দিয়ে যে গুণ দিতেছি, বেসিক্যালি গ্রেডিয়েন্টের প্রত্যেকটা কম্পোনেন্টে আলফা দিয়ে গুণ হচ্ছে। ওকে, তো অ্যাডাগ্রেডের মোটিভেশনটা এরকম, যদি তার মানে বেসিক্যালি প্রত্যেকটা কম্পোনেন্টের জন্যই সেম লার্নিং রেট আছে। যদি আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা লার্নিং রেট রাখতাম তাইলে কি হতো? ওকে, তো অ্যাডাগ্রেডে যেটা করা হয়, আলফাটাকে একটা ভেক্টর দিয়ে রিপ্লেস করা হয়। ওকে, এবং এখানে আমি আলফা একটা ভেক্টর আর গ্রেডিয়েন্ট একটা ভেক্টর, তো এখানে গুণফলটা আর কি এরকম একটা গুণফল করব। এটা আমি এই ফ্যান্সি একটা নোটেশন দিয়ে লিখলাম। আমি ডাইরেক্ট ডট প্রোডাক্ট লিখি নাই কেন? কারণ আমি আলফার ডেল্টা এফ এর ডট প্রোডাক্ট নিতে চাচ্ছি না। ডট প্রোডাক্ট নিলে কি হয়, আলফার ফার্স্ট কম্পোনেন্ট আর গ্রেডিয়েন্টের ফার্স্ট কম্পোনেন্ট গুণ হবে, সেকেন্ড কম্পোনেন্ট গুণ হবে, থার্ড কম্পোনেন্ট গুণ হবে, গুণ হয়ে তারপর সব যোগ হবে, সেটাকে আমরা ডট প্রোডাক্ট বলি। তো আমরা আবার এই ফাইনাল যেই যোগটা করা লাগে ওই যোগটা করব না, আমরা জাস্ট প্রত্যেকটা কম্পোনেন্টকে ইন্ডিভিজুয়ালি গুণ করব। অর্থাৎ ধরেন আমার কাছে দুইটা ভেক্টর আছে ইউ আর ভি, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা দিয়ে বুঝাচ্ছি, ধরেন ইউ এর তিনটা কম্পোনেন্ট আছে u1 u2 u3, আর ভি এর তিনটা কম্পোনেন্ট আছে v1 v2 v3। তো এই গুণফলটা দিয়ে আমি বুঝাবো u1 v1 u2 v2 u3 v3। ওকে, অর্থাৎ এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন বলতে যেটা বোঝায়। এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন ডেফিনেটলি ডট প্রোডাক্ট না, কারণ ডট প্রোডাক্টে তো ওই যেটা বললাম আবার একটা যোগফল থাকে, ওই যোগফলটা আমরা করি নাই। আচ্ছা, তো অ্যাডাগ্রেডের মেইন আইডিয়াটা এইটাই যে আলফাকে একটা সিঙ্গেল স্কেলার না রেখে একটা ভেক্টর বানায় ফেলবো, যেই ভেক্টরটা অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা লার্নিং রেট থাকবে। আচ্ছা, তো এই আলফার ভেক্টরটা আমরা ডিটারমাইন করি এমনে। মোটিভেশনটা ছিল এইরকম যে ধরলাম আমার ট্রেনিং চলতেছে, অপটিমাইজেশন প্রসিজার চলতেছে এবং গ্রেডিয়েন্টের ভ্যালু আসতেছে। তো গ্রেডিয়েন্ট ভেক্টরের যেই কম্পোনেন্টগুলো বড়, ধরেন আমি যদি এই কনস্ট্যান্ট লার্নিং রেট আপডেট অর্থাৎ ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্টের যে আপডেট টুলটা, সেটার দিকে যদি তাকাই, এই গ্রেডিয়েন্টের যেই কম্পোনেন্টটা বড়, আমার কোরেসপন্ডিং যে ভ্যারিয়েবলটা বা ইনপুট কোঅর্ডিনেট, সেই কোঅর্ডিনেটটা তাড়াতাড়ি আপডেট হবে। আর গ্রেডিয়েন্টের যেই কম্পোনেন্টটা ছোট, কোরেসপন্ডিং ইনপুট কোঅর্ডিনেটটা আস্তে আস্তে আপডেট হবে। ওকে, তো তার মানে গ্রেডিয়েন্টের যেই কম্পোনেন্টটা ছোট, টেকনিক্যালি ওইটা লার্নিং রেট বেশি দরকার, কারণ ওই কম্পোনেন্টটা তো তাড়াতাড়ি আপডেট হচ্ছে না, অনেক আস্তে আস্তে আপডেট হইতেছে। আর যে কম্পোনেন্টটা অলরেডি বড়, সেটা হয়তো অত বেশি লার্নিং রেট দরকার নেই। ঠিক আছে, সেটা যেভাবে আপডেট হচ্ছে সেইভাবে থাকলেই চলবে। তো আলফার কে তম কম্পোনেন্ট, আচ্ছা কে তো এখানে ইটারেশনের জন্য ব্যবহার করছি, আমি আই তম কম্পোনেন্ট লিখি। আলফার আই তম কম্পোনেন্ট, এটা ডিটারমাইন করার ওয়ে আমরা এমনি সেট করছিলাম। আচ্ছা, আমরা প্রথমে আরেকটা ভেক্টর ইন্ট্রোডিউস করছি এস। ঠিক আছে, ওই এস এর আই তম কম্পোনেন্টে আমি গ্রেডিয়েন্টের আই তম কম্পোনেন্ট, আচ্ছা এখানে আরেকটা জিনিস ছিল, এখানে স্কোয়ার ছিল। ওকে, গ্রেডিয়েন্টের আই তম কম্পোনেন্ট জমা করতে থাকবো। ওকে, আচ্ছা আইডিয়াটা হলো এরকম যে এখানে একটা ভেক্টর আছে,
এই ভেক্টরের প্রত্যেকটা কম্পোনেন্টে আমার গ্রেডিয়েন্টের যেই কম্পোনেন্টগুলো আসতেছে, ধরেন আমার ট্রেনিং চলতেছে আর গ্রেডিয়েন্টের কম্পোনেন্ট আসতেছে, গ্রেডিয়েন্ট এস এর আইতম কম্পোনেন্টে গ্রেডিয়েন্টের আইতম কম্পোনেন্টের স্কোয়ারটা জমা করতে থাকবো। স্কোয়ার কেন করতেছি? কারণ গ্রেডিয়েন্টের কম্পোনেন্ট তো পজিটিভ নেগেটিভ দুইটাই আসে। আমাদের অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্টটা পজিটিভ আসতেছে নাকি নেগেটিভ আসতেছে সেইটা নিয়ে চিন্তা করতেছি না, গ্রেডিয়েন্টটা বড় আসতেছে নাকি ছোটো আসতেছে সেটা নিয়ে চিন্তা করতেছি। এই কারণে আমি স্কোয়ার করে যোগ করতেছি। আর যদি স্কোয়ারটা না করতাম তাইলে একটা কম্পোনেন্ট আগের কম্পোনেন্টকে ক্যান্সেলও করে দিতে পারতো, এই কারণে স্কোয়ার করতেছি। ওকে, তো স্কোয়ার করে জমা করতে থাকবো। তো স্কোয়ার করে যদি জমা করতে থাকি, ধরেন এবং আমি ধরেন 100 নম্বর ইটারেশনে এসের দিকে তাকাইলাম, এস যে ভেক্টরটা আমি বানাইছি এসের দিকে তাকাইলাম এবং তাকানোর পরে ধরলাম আমি এরকম ভ্যালু দেখতেছি। আপাতত ধরেন 3টা কম্পোনেন্ট লিখি, 2, 1, 100। এসের ধরেন আমার ভ্যারিয়েবল 3টা, ইনপুট ভ্যারিয়েবল 3টা, x1 x2 x3। তো এসের লেন্থও 3 হবে। এই ভেক্টরটার দিকে তাকায় আপনি কি ইনফার করতে পারবেন, কি বুঝতে পারবেন? প্রশ্নটা বুঝছেন? আমি এস নামক একটা ভেক্টর বানাচ্ছি, এই ভেক্টরের এই ভেক্টরটা কেমনে বানাচ্ছি, এই নিয়মটা হলো এইটা, এটা হলো এস এর আপডেট রুল। এটা একটা আপডেট রুল, এস এর আপডেট রুল হইলো এইটা। আর এটা ধরলাম আমি কথার কথা 3 ইটারেশনের পরে ভেক্টরটা দেখতে এরকম হয়েছে। তো এই এস ভেক্টরটা দেখে আমি কি বুঝবো? স্যার এস 100 এর জন্য আলফা বিটা অনেক কাছে চলে আসছে। 100টা যেহেতু বড়, 100টা যেহেতু বড় সেহেতু যে গ্রেডিয়েন্টটা ওটা অনেক কাছাকাছি চলে আসছে, মিনিমার কাছে চলে আসছে। না, মিনিমার কাছে আসছে সেটা বলতে পারবো না। মিনিমার কাছে তখন আসবে যখন গ্রেডিয়েন্টটা 0 হয়ে যাবে, 0 কাছাকাছি চলে আসবে। এইটার মানে হলো, হ্যাঁ বলেন। কারণ আমি এখনো আপডেট রুলটা, কোঅর্ডিনেট আপডেট রুলটা লিখি নাই, আমি এস এর আপডেট রুলটা লিখছি। মানে আমি এখানে কোঅর্ডিনেট এস ব্যবহার করে আবার কোঅর্ডিনেট আপডেট করব। আচ্ছা, আপাতত আমি এস নামক একটি ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবল ডিফাইন করছি, ওই ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবলের কাজটা বোঝানোর চেষ্টা করতেছি। ওই ইন্টারমিডিয়েট ভ্যারিয়েবলের মধ্যে বেসিক্যালি গ্রেডিয়েন্টের কম্পোনেন্টগুলো জমা হইতেছে। এখন আমি 3 ইটারেশনের পরে এস এর এই অবস্থা দেখতেছি। এটার মানে কি? এটার মানে হইল এই 3 ইটারেশনের ধরে গ্রেডিয়েন্টের 3 নম্বর কম্পোনেন্টগুলো অনেক বড় ছিল, আর গ্রেডিয়েন্টের 2 নম্বর কম্পোনেন্টটা রিলেটিভলি ছোট ছিল, আর 1 নম্বর কম্পোনেন্টটাও ছোট ছিল। 2 নম্বর কম্পোনেন্টটা 1 নম্বর কম্পোনেন্টটা চেয়েও ছোট ছিল। এটার S3 কেমনে পাইছি? S3 পাইছি হইল ফার্স্ট ইটারেশনের গ্রেডিয়েন্ট স্কোয়ার প্লাস সেকেন্ড ইটারেশনের গ্রেডিয়েন্ট স্কোয়ার প্লাস থার্ড ইটারেশনের গ্রেডিয়েন্ট স্কোয়ার। তো ওই 3টা স্কোয়ারই যদি বড় হয় তাইলে তো এটা এত বড় ভ্যালু পাবো, 100 পাবো। এইটা 1, এটার মানে কি? এটার মানে হলো 3 ইটারেশনে ধরে আমার গ্রেডিয়েন্টের সেকেন্ড কম্পোনেন্ট ছোট আসতেছে। হ্যাঁ, মানে এস দেখে বেসিক্যালি এইটাই বোঝা যায় যে গ্রেডিয়েন্টের কোন কম্পোনেন্টটা বড় আসতেছে, কোন কম্পোনেন্টটা ছোট আসতেছে। রিলেটেড না, এটার সাথে কিছু কিছু ইয়া আছে, না ওইটা আবার আরেক ধরনের প্রবলেম। মানে আপনার ভ্যানিশিং গ্রেডিয়েন্ট হইল অনেক সময় গ্রেডিয়েন্টের সাইজ এত ছোট হয়ে যায় যে আপডেট করা যায় না। আপাতত ওই দিকে যাচ্ছি না, আপাতত এটা অন্য আরেকটা ডাইরেকশনের জিনিস, ঠিক আছে? আচ্ছা, তো এস দেখে আমরা এটা বুঝতে পারতেছি যে 3 ইটারেশনে পরে যদি এস দেখি, তার মানে এটা হইলো যে 3 ইটারেশন ধরে থার্ড কম্পোনেন্টটা বড়, আর 3 ইটারেশনের ধরেই সেকেন্ড কম্পোনেন্টটা ছোট আসতেছে। যদি কথার কথা সেকেন্ড ইটারেশনে গ্রেডিয়েন্টের ভ্যালু 3 আসতো, তাইলে কি এই ভ্যালুটা কখনো 1 হইতো? হইতো না। আচ্ছা, আপনাদের ধরলাম আমার ফার্স্ট ইটারেশনে এস এর ভ্যালু আসছে, ফার্স্ট ইটারেশনে গ্রেডিয়েন্ট আসছে এইটা 0.1, 0.2, 0.5। সেকেন্ড ইটারেশনে গ্রেডিয়েন্ট আসছে এইটা 0.6, 1, 3। থার্ড ইটারেশনে ধরেন গ্রেডিয়েন্ট আসছে এইটা 0.1, 0.01, 2। আচ্ছা, এখন বলেন তো এই 3 ইটারেশনের পরে এস ভেক্টরটা কি হবে বলতে পারবেন?
ফার্স্ট কম্পোনেন্টটা হবে 0.1 স্কোয়ার প্লাস 0.6 স্কোয়ার প্লাস 0.1 স্কোয়ার। ওকে, সেকেন্ড কম্পোনেন্টটা কি হবে 0.2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 0.01 স্কোয়ার। থার্ড কম্পোনেন্টটা কি হবে 0.5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ওকে, হ্যাঁ, আরও এক ইটারেশনের পরে কি হবে, আরও এক ইটারেশনের পরে নতুন যেটা আসছে ওইটা স্কোয়ারগুলো আবার যোগ হবে। ওকে, তো বুঝতেই পারতেছেন যে থার্ড ইটারেশন কি করতে পুরো না না, আপনার আপডেট করলে তো স্কোয়ার দেওয়া, শুধু স্কোয়ার থার্ড ইটারেশন কিউব হবে না। প্রত্যেক ইটারেশন পরে কম্পোনেন্টগুলোর স্কোয়ার আগে যে কম্পোনেন্টগুলো জমা করে রাখছিলেন সেটার সাথে যোগ হবে। ওকে, তো ফার্স্ট ইটারেশনে এস হবে, আচ্ছা যেটাই হোক। তো এস এর কথা কেন বলতেছি, এস এর কথা বলতেছি এই কারণে যে এস দেখে তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে এস এর অবস্থা দেখে এটা বুঝতে পারতেছি যে ওভার দ্য ইটারেশনস গ্রেডিয়েন্টের কোন কম্পোনেন্টটা বড় ছিল কোন কম্পোনেন্টটা ছোট ছিল। আচ্ছা, তাইলে স্যার এখানে প্রিভিয়াস এস এর ভ্যালুটার সাথে ডিপেন্ড করতেছে, আমরা যোগ করতেছি প্রিভিয়াস এস এর ওইটা কিভাবে করতেছি, লাইক বলছেন না 0.1 হোল স্কয়ার 0.6, so এটা এস আই তম ইটারেশনের যোগ। এটা হলো S3, S1 কি হবে বলেন? এস 1 হলে শুধু 0.1 হোল স্কয়ার 0.1 স্কোয়ার 0.2 স্কোয়ার 0.5 স্কোয়ার। S2 কি হবে বলেন? 0.6 না 0.1 হোল স্কয়ার প্লাস 0.6 হোল স্কয়ার। রাইট, 0.2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার আর 0.5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এখন এটা এত কষ্ট করে লেখা তো দরকার নাই। কেন লেখার দরকার নেই? কারণ এটাকে তো এমনিও লিখতে পারতাম, S1 প্লাস স্কোয়ার প্লাস 0.1 স্কোয়ার 3 স্কোয়ার। মানে অর্থাৎ এই তিনটা তো অলরেডি ক্যালকুলেট করেই লিখছি, তাহলে এই তিনটা S2 ক্যালকুলেট করার জন্য আবার কেন ক্যালকুলেট করবো, ওটা তো জমাই আছে। সিমিলারলি S3 যখন ক্যালকুলেট করছি তখন তো এই দুইটার যোগফল অলরেডি ক্যালকুলেট করে রাখছি S2 এর মধ্যে, তাহলে সেটা তো আবার ক্যালকুলেট করার দরকার নেই। তো S2 এর সাথে আমার S3 স্কোয়ারগুলোর যোগফল করেই হয়ে যায়। মেইন গোলটা হচ্ছে গ্রেডিয়েন্টের সবচেয়ে বড় কম্পোনেন্টটা বের করা আছে। সবচেয়ে বড়টা বের করা না, আসলে মেইন এইটা হলো কোনটা কত বড় সেটা বের করা। এস এর ভ্যালু অনুযায়ী কি আলফা আপডেট রাইট, এখন আলফার আপডেট টুলটা দেই নাই। আচ্ছা, তো এস তো তাহলে কি আমার 2 বা 3টে ইটারেশন চালালেই হয়ে যায় না স্যার? দুই না, এখন ধরেন আপনার কারেন্টলি ধরেন প্রথম 10টা ইটারেশনে 3 নম্বর কম্পোনেন্টটা বড় আসতেছে, আবার কিন্তু তারপরে 10টা ইটারেশনে প্রথম কম্পোনেন্টটাও বড় হয়ে যেতে পারে। মানে এটা আপনাকে কনস্ট্যান্টলি টিউন করতে থাকতে হবে, ঠিক আছে? এটা তো স্যার এটা অ্যারিথমেটিক্যালি বাড়তেছে না, সেই ক্ষেত্রে স্যার হঠাৎ করে র্যাপিডলি কিভাবে কমবে বা বাড়বে? বাড়তেই পারে। মানে আমার 3 নাম্বার ধরেন এটা ফার্স্ট ইটারেশনের গ্রেডিয়েন্ট, এটা সেকেন্ড ইটারেশনের গ্রেডিয়েন্ট, এটা থার্ড ইটারেশনের গ্রেডিয়েন্ট, 4 নাম্বার ইটারেশনের গ্রেডিয়েন্ট এরকমও চলে আসতে পারে, 50 2 3 আসতেই পারে। তো আসলে তখন ধুম করে S4 এ ফার্স্ট কম্পোনেন্টটা বেড়ে যাবে, ঠিক আছে? তো মানে জিনিসটা এমন না যে আমার গ্রেডিয়েন্টের 2 নাম্বার কম্পোনেন্ট এখন বড় আসছে, তার মানে তো এটা না যে সারা জীবন 2 নাম্বারটাই বড় আসবে। আসতেও পারে, নাও আসতে পারে। মানে 2 নাম্বারটা বড় আসতেছে, এটা মানে হলো আমি ফাংশনের এখন যেই রেঞ্জে আছি ওই রেঞ্জে সেকেন্ড কম্পোনেন্টের গ্রেডিয়েন্টটা বড়। এখন আমি তো ফাংশনের এই রেঞ্জেই বসে থাকবো না সারা জীবন, আমি তো আগাইতে থাকবো। তো আগানোর পরে অন্য একটা রেঞ্জে গেলে 3 নাম্বার কম্পোনেন্টটাও বড় হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এটি আচ্ছা, তো তাইলে এস দেখে আমরা এটা বুঝতে পারতেছি যে গ্রেডিয়েন্টের কম্পোনেন্টটা বড়। এখন এই ভ্যালুটা ব্যবহার করে আমি আলফাটা সেট করব। আলফাটা সেট করব কেমনে? আলফার সেট করার নিয়ম হইল এইটা, সি ডিভাইডেড বাই, ধরলাম দিস ইজ মাই আলফা, রুট ওভার এস আই। অর্থাৎ আমি কোনো একটা কনস্ট্যান্টকে এস এর কারেন্ট যে মানে আলফার যে কম্পোনেন্টটা সেট করতে চাইতেছি এস এর ওই কম্পোনেন্টটার স্কোয়ার রুট নিয়ে তারপরে ভাগ দিব। ওকে, তো ভাগ দিলে যেটা হবে, যেখানে এস এর কম্পোনেন্ট বড় ওইখানে করেসপন্ডিং আলফার কম্পোনেন্ট ছোট হয়ে যাবে, আর যেখানে এস এর কম্পোনেন্ট ছোট ওইখানে করেসপন্ডিং আলফার কম্পোনেন্টটা বড় থাকবে। মেইন আইডিয়াটা এইটাই। ওকে, এখন এইটা আরও অনেকভাবেও করা যেতে পারতো। আপনি বলতে পারেন যে স্যার স্কোয়ার রুটটা নেওয়ার কি দরকার,
ঠিক আছে, অথবা অন্য অন্য জিনিসও করা যেতে পারতো। মেইন আইডিয়াটা এইটাই যে যেখানে এস এর কম্পোনেন্ট বড় হবে সেখানে আলফার কম্পোনেন্ট ছোট বানাইতে হবে। এটার সবচেয়ে সিম্পল অ্যাপ্রোচ হইল, ওয়ান অফ দ্য সিম্পল অ্যাপ্রোচেস হইল এটা। আচ্ছা, আরেকবার রিপিট করব। আমি আলফা কে অর্থাৎ আমার লার্নিং রেটের যে ভেক্টরটা, ওই ভেক্টরটা বানাবো হইল এমনি সি বাই রুট ওভার এস ওয়ান কে সি বাই রুট ওভার এস টু কে ডট 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 সি বাই রুট ওভার এস এন। সি কি? সি হইল সাম কনস্ট্যান্ট যেটা আপনি আগে সেট করে রাখছিলেন। সি ধরেন ওয়ানও ধরতে পারেন আপনি, সমস্যা নেই। এখন এখন রিয়েল লাইফে ওয়ান ধরে না কিনা সেটা আমি জানি না, মানে এইগুলো মানুষজন টেস্টিং করছে, টেস্টিং করে হলো এটার অপটিমাল প্যারামিটার রেঞ্জ বাইর করছে। তো সি এর অপটিমাল রেঞ্জ হয়তো 0.9ও হইতে পারে, 5ও হইতে পারে, এক্স্যাক্টলি কি সেটা জানি না। সি ইজ সাম কনস্ট্যান্ট যেটা আপনি আগে সেট করে রাখছেন। তো তাইলে আপনি বলেন যে আচ্ছা আমরা লেটস ওয়ার্ক থ্রু এন এক্সাম্পল। একটা হাতে করি তাইলে হয়তো আপনারা ফিল পাবেন। একটা অপটিমাল আলফা ভ্যালু বের করতেছে যেটা আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টের বাইরে না আছে আর কি, মানে গ্রেডিয়েন্ট ডিসেন্টের জন্য যে রেঞ্জের বের যদি না হয় একটু আগে যে বলছিলেন। হ্যাঁ, এটা একটা লার্নিং রেট শিডিউল, এটা অপটিমাল লার্নিং রেট শিডিউল এটা হয়তো দাবি করতেছি না যে এর চেয়ে ভালো বানানো সম্ভব না, সেটা দাবি করছি না। এটা একটা শিডিউল যেটা মেইন আইডিয়াটা হলো যে গ্রেডিয়েন্টের যে কম্পোনেন্ট বড় সেখানে লার্নিং রেট তাড়াতাড়ি আস্তে আস্তে চেঞ্জ করব, আর যে কম্পোনেন্টটা ছোটো সেখানে তাড়াতাড়ি চেঞ্জ করব। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল ওয়ার্কআউট করি। ধরেন দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3। S1 ভেক্টরটা কী হবে বলেন তো? একটু ক্যালকুলেটর বসায় বলেন ভ্যালুগুলো কী কী আসবে। আচ্ছা, আমি এখানে ডাইরেক্টই করতে পারবো। 0.4, 0.025। আচ্ছা, S2 হবে এইটার সাথে এটার স্কোয়ার যোগ করব, অর্থাৎ 0.046 আসবে সম্ভবত। এটা আসবে হইল ও সরি, ও ওকে, হ্যাঁ, এইটা হবে হইল 1.04 আর এইটা হবে হইল 9.025। S3 কি আসবে? এইটার সাথে এটার স্কোয়ার যোগ করব, অর্থাৎ 0.38। তারপরে এইটার সাথে এটার স্কোয়ার যোগ করব 1. আচ্ছা, 0.01 তো 0.01 স্কোয়ার করলে কী হবে? 0.001 হয়ে যাবে, অর্থাৎ 0.0401 হয়ে যাবে, আর এটা হবে 13 হয়ে যাবে। ওকে, তাইলে ও আচ্ছা, এখানে একটা 0 দিয়ে দিয়েছিলাম ওই কারণে, রাইট। ওকে, তাইলে এখন বলেন, ধরলাম তাইলে আমাদের ইয়ার্ডগুলো কী হবে? আলফাগুলো লিখি যে ফার্স্ট ইটারেশনে আলফা কী হবে বলেন। ধরলাম C = 1, তাহলে ফার্স্ট ইটারেশনে আলফা হবে 1/01, আবার স্কোয়ার রুট করতে হবে। তো স্কোয়ার রুট করলে আবার এটাই পেয়ে যাবো। তো আলফা হবে এখানে 10, আর এইটা হবে হইল 1/0.25 হবে, আর এইটা হবে 2। এটা হলো আলফা 1। আচ্ছা, আলফা 2 কি হবে? 37 হোল স্কোয়ার করা লাগবে না, স্কোয়ার তো অলরেডি আছে। 1/√0.37, 1.6। ওকে, সেকেন্ড কম্পোনেন্টটা কী হবে? 1 কেন হবে? 1/√1.04 হবে, 0.923। আর তারপর 0.328। ওকে, আর আলফা 3 কী হবে?
আলফা 3 হইল 1.62, তারপর 0.98, আর নিচেরটা অনেক ছোট হবে। তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে দেখেন আমার গ্রেডিয়েন্টের মধ্যে থার্ড কম্পোনেন্টটা বড় বড় আসতেছিল, রাইট, এবং আমার লার্নিং রেটের থার্ড কম্পোনেন্টটা ছোট হচ্ছে। ইনিশিয়ালি বড় ছিল, একটু 2 ছিল, কিন্তু আস্তে আস্তে ছোট হইতেছে। আর ছোট কম্পোনেন্ট কোনটা? দুইটাই মোটামুটি ছোট, প্রথমটা বলা যায় ছোট। তাইলে লার্নিং রেটের মধ্যে প্রথম কম্পোনেন্টটা সবচেয়ে বড় আসছে 10, এখানে 0.9, 0.3, এখানে 1, এগুলো একের চেয়ে ছোটো, এটা একের চেয়ে বড়। তো বুঝতে পারতেছেন যে এই রুলটা কি করতেছে, যে গ্রেডিয়েন্টের যে কম্পোনেন্ট বড় আসতেছে ওই কম্পোনেন্টের লার্নিং রেট ছোটো রাখতেছে, আর যে গ্রেডিয়েন্টের যে কম্পোনেন্টটা ছোটো আসতেছে ওইখানে লার্নিং রেট বড় রাখতেছে। ওকে, এই তারপর লার্নিং রেটটা জেনে গেলে তো তারপরে কোঅর্ডিনেট আপডেট রুল সহজ। টু এর জন্য মানে 1/√9.25 হোল স্কয়ার আলফা 2 এর জন্য 1/√9.25 হোল স্কয়ার না, কি স্কোয়ার তো অলরেডি করেই রাখছি। এসটা যখন বানাইছিলাম তখনই তো স্কোয়ার করে বানাইছি, আবার আরেক দফা স্কোয়ার কেন করব? না, এখন রুট করলে এমনিও কাটা যাবে না, কারণ এখানে তো আবার শুধু স্কোয়ার আছে না, যোগফলও আছে। তো আচ্ছা, রুটটা কেন নিতেছি? রুটটা কাইন্ড অফ একটা হিউরিস্টিক মানে কি জানেন আপনারা? হিউরিস্টিক মানে গেস বা একটা আইডিয়া বা মোটিভেশন, এটা কোনো রিগোরাস কোনো ডিরাইভেশন নাই। রুটটা নিতেছে এই কারণে যে এখানে কাইন্ড অফ রুট মিন স্কোয়ার টাইপের কিছু একটা হইতেছে, যে এস এর মধ্যে তো স্কোয়ার করে করে যোগ করছিলাম, তো ওইটাকে আবার নর্মাল ইউনিটে ফেরত আনার জন্য এইখানে স্কোয়ার রুট করতেছি। ঠিক আছে, আইডিয়াটাকে এরকম, কিন্তু যদিও পুরাপুরি রুট মিন স্কোয়ার হয় না, কারণ রুট মিন স্কোয়ারের মধ্যে আবার একটা অ্যাভারেজিং করা লাগে, যে অ্যাভারেজিংটা এখানে হচ্ছে না। যে অ্যাভারেজিংটা না হওয়ার কারণে কিছু সমস্যাও তৈরি হবে, ওই সমস্যাগুলো আমরা বলবো। আচ্ছা, তো ওকে, তাইলে আমার অ্যাডাগ্রেডের আপডেট রুল হইলো এইটা, সরি অ্যাডাগ্রেড যেই এটা নাম কি, এটার নাম জানি না, এটার কিছু একটা এস, অ্যাডাগ্রেডের এস এর আপডেট রুল হইলো এইটা, আর কোঅর্ডিনেট আপডেট রুল হইলো এইটা। আচ্ছা সরি, অ্যাডাগ্রেডের 3টা আপডেট রুল আছে। তারপরে হইলো আমার করা লাগবে, লার্নিং রেটটা আপডেট করা লাগবে। লার্নিং রেটের আপডেট রুল হইলো এইটা, এটা আই। লার্নিং রেটের আইতম কম্পোনেন্ট হইল C/S এর আইতম কম্পোনেন্ট, স্কোয়ার রুট। আর তারপরে হইলো আসে আমার কোঅর্ডিনেট আপডেট রুল। কোঅর্ডিনেট আপডেট রুল হইল এইটা, xk মাইনাস আলফা কে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন ডেল্টা এফ xk। ওকে, 3টা আপডেট রুল। তো যখনই আপনাদের কোনো ইটারেটিভ প্রসিজিওর স্পেসিফাই করা লাগবে তখন বেসিক্যালি আপডেট রুলগুলোই স্পেসিফাই করা লাগবে। ঠিক আছে, প্রথমে এস আপডেট করব, এস ব্যবহার করে লার্নিং রেট আপডেট করব, লার্নিং রেট ব্যবহার করে কোঅর্ডিনেট আপডেট করব। ওকে, আচ্ছা, এবার নেক্সট ভেরিয়েশন আরএমএস প্রপ। আচ্ছা, আমি গত ক্লাসের কন্টেন্টটি পড়াইতেছি। এখানে একটা জিনিস খেয়াল করছেন যে এস এর কোনো কম্পোনেন্ট কিন্তু কমার চান্স নাই, এটা সারা জীবন বাড়তেই থাকবে। কেন বাড়তে থাকবে? কারণ এস আপডেট করতেছি কী করে? স্কোয়ার করে যোগ করে। স্কোয়ার করে যোগ করলে তো কোনো কিছু কমে না, সারা জীবন বাড়বে। তো এস সারা জীবন বাড়তেই থাকবে। ঠিক আছে, ইট ইজ এ ইনক্রিজিং ফাংশন, এসের প্রত্যেকটা কম্পোনেন্টই বাড়তে থাকবে। তো এমন হইতে পারে যে আপনার ইনিশিয়ালি গ্রেডিয়েন্টগুলো এত বড় বড় আসছে যে এস শুরুতেই অনেক বড় হয়ে গেছে। এস যদি শুরুতে অনেক বড় হয়ে যাবে, একবার বড় হলে তো আর কমবে না কোনো দিন। ঠিক আছে, শুরুতে যদি অনেক বড় হয়ে যায়, আলফা তো এস এর ইনভার্স থেকে বানাইতেছি, তাহলে আলফাগুলো শুরুতেই অনেক ছোট হয়ে যাবে। এবং এস এর যেহেতু কমার কোনো অপশন নাই, আলফারও বাড়ার কোনো অপশন নাই। আলফা একবার ছোট হয়ে গেলে ওই ছোট অবস্থাতেই থেকে যাবে। তো
আপনার ট্রেনিংয়ের শুরুতেই যদি আলফা অনেক ছোট হয়ে যায়, এমন হইতে পারে যে ওটা মিনিমাতে পৌঁছানোর আগে আলফা এত বেশি ছোট হয়ে গেছে যে আপনার স্টেপ সাইজ অনেক ছোট হয়ে গেছে। মনে করেন মানে গ্রেডিয়েন্টটা মিনিমাম পৌঁছে গেল, তখন 0 হবে। মনে করেন এক্সাক্টলি 0 হয়ে গেছে, তখন তো ওই যে 1/√0 ইনফিনিটি হয়ে যাবে। না এটা যোগ হইতেছে। হ্যাঁ, যোগ হইতেছে, মানে আপনার একটা স্পেসিফিক গ্রেডিয়েন্ট ধরেন 0 হয়ে গেছে, সমস্যা নাই, কিন্তু আগের যোগফলগুলো তো আছে। আমার এক্স চেঞ্জ না হয়, তখন আমি বুঝে এটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো আগের যোগফলগুলো যেহেতু আছে, এটা ওই 1/0 প্রবলেমটা তৈরি করবে না। তো হ্যাঁ, তো অ্যাডা গ্রেডে এই একটা সমস্যা যে এইখানে বেসিক্যালি এমন একটা সিচুয়েশন তৈরি হইতে পারে যে মিনিমাতে পৌঁছানোর আগেই আপনার লার্নিং রেট অনেক ছোট হয়ে যেতে পারে। আর যদি লার্নিং রেট অনেক ছোট হয়ে যায়, তাহলে আপনি ওই তো আপনার ওই যে সমস্যাটা যে আপনি আগাইতে পারবেন না আর কি। আর তো এইটার একটা মডিফিকেশান আছে, মডিফিকেশান হইল আরএমএস প্রপ। আরও একটা ভেজাল আছে এটার মধ্যে। ভেজালটা হইল যে এসের মধ্যে আপনার ট্রেনিং প্রসিজিওরে যত ইটারেশন চলছে সব ইটারেশনে গ্রেডিয়েন্ট জমা আছে। অর্থাৎ ধরেন আপনি ওই প্রথম ইটারেশনে যে গ্রেডিয়েন্টটা ছিল ওইটা যেরকম আছে, 100 নম্বর ইটারেশনে গ্রেডিয়েন্টও আছে, 1000 নম্বর ইটারেশনে গ্রেডিয়েন্টও আছে। অর্থাৎ আপনি যদি এক মাস ধরে কথার কথা আপনার ট্রেনিং চালান, তাহলে ওই এক মাস 1 তারিখে যে গ্রেডিয়েন্টটা আসছিল ওইটাও এসের মধ্যে জমা আছে। ঠিক আছে, তো এইটা একটা সমস্যা কেন? কারণ মানে আমাদের ইনটিউশন বলে যে আমার আমি কারেন্টলি ফাংশনে যে জায়গায় আছি সেই জায়গার ইনফরমেশন ব্যবহার করে আপডেট হওয়ার কথা। অর্থাৎ ধরেন আপনার ফাংশনটা এরকম, আপনি ধরেন শুরু করছিলেন এই জায়গায়, আপডেট করতে করতে ধরেন এই জায়গা পর্যন্ত আসছেন, কিন্তু এই জায়গায় আসার পরেও এই জায়গার গ্রেডিয়েন্টের ইনফরমেশন ব্যবহার করে আপডেট করতেছেন, তাইলে তো এটা আমরা চাই না। আমরা হয়তো চাবো যে এইটার আশেপাশে যে ইটারেশনগুলো ছিল সেটার ইনফরমেশন ব্যবহার করব। এত দূরে ইনফরমেশন ব্যবহার করে আমার কারেন্ট কোঅর্ডিনেট তো আপডেট করতে চাইবো না। ঠিক আছে, আপডেট করলে কারেন্ট তো তখন ভুলও হয়ে যেতে পারে, কারণ এমনও হইতে পারে যে ফাংশনের এই জায়গার বিহেভিয়ার থেকে অনেক ডিফারেন্ট। ঠিক আছে, ধরলাম ফাংশনটা দেখতে এরকম, অর্থাৎ এই জায়গায় দেখেন স্লোপ অনেক বেশি, অনেক হাই, আর এই জায়গায় তো স্লোপ অনেক কম। তো এই জায়গায় স্লোপ কম মানে কি, আমি মিনিমার দিকে পৌঁছায় যাইতেছি, তো আমার এখন স্লো ডাউন করার কথা, কিন্তু এই জায়গার আপডেট যদি আমি এই জায়গার গ্রেডিয়েন্ট ব্যবহার করে করি তাহলে তো স্লো ডাউন করবো না। ঠিক আছে, ওই তাড়াতাড়ি আপডেট করতে থাকবে। তো এই একটা সমস্যা হইলো আপনার অ্যাডা গ্রেডে তৈরি হয়, কারণ অ্যাডা গ্রেডে আপনার যেই বেসিক্যালি প্রত্যেক ইটারেশনে গ্রেডিয়েন্টের ওয়েট সমান, নগদে যোগ করছে এটার মধ্যে। তো আরএমএস প্রপে এই সমস্যাটা হইলো দূর করছে। আরএমএস প্রপে করছে কেমনে? দূর করছে এমনে যে আরএমএস প্রপে, আচ্ছা এটা তো অ্যাডা গ্রেডের আপডেট রুল, আরএমএস প্রপের আপডেট রুলটা লিখি। অ্যাডা গ্রেডের আপডেট মানে অ্যাডা গ্রেডের এর আপডেট রুল তো এরকম, SIK প্লাস ডেল্টা এফ। আরএমএস প্রপে যেটা করছে সেইটা হইল এইখানে অন্য একটা সংখ্যা দিয়ে গুণ দিছে, এইখানে অন্য একটা সংখ্যা দিয়ে গুণ দিছে, বিটা 1 মাইনাস বিটা, যেখানে বিটার রেঞ্জ হইল 0 থেকে 1-এর মধ্যে। তো বিটাকে আপনি ওয়েট হিসাবে চিন্তা করতে পারেন বা প্রবাবিলিটির মতো চিন্তা করতে পারেন। ঠিক আছে, তো এখন হইলো নগদে যোগ না করে ওয়েট করে যোগ করতেছে। তো ওয়েট করে যদি যোগ করেন, যেটা গত ক্লাসে দেখাইছিলাম, আপনার আগের ইটারেশনের যে গ্রেডিয়েন্টটা জমা ছিল ওটা প্রত্যেক আপডেটের মধ্যে কমতে থাকবে। ওকে, একদম ধরেন 100 ইটারেশন আগে যে গ্রেডিয়েন্টটা ছিল ওইটার যে ওয়েটটা ছিল ওইটা প্রত্যেক ইটারেশনে কমতে থাকবে, কারেন্ট ইটারেশনের ওয়েটগুলো বেশি থাকবে। ওকে, কেন? এটা হইলো আপনার কয়েকটা স্টেপ করলেই বোঝা সম্ভব। রাইট। তো আচ্ছা, কয়েকটা ইটারেশন করা যায়। ধরলাম আমার গ্রেডিয়েন্ট আসতেছে এরকম G1, G-কে আমি গ্রেডিয়েন্ট বোঝাচ্ছি, অর্থাৎ ডেল্টা এফ স্ট্যান্ডস ফর G। ফার্স্ট ইটারেশনে গ্রেডিয়েন্ট আসছে G1, সেকেন্ড ইটারেশন আসছে G2, থার্ড ইটারেশন আসছে G3, ফোর্থ ইটারেশনে আসছে G4। আচ্ছা, এখন আমি এসগুলো লিখি, তাইলে ফার্স্ট ইটারেশনের এস কত আসবে? ফার্স্ট ইটারেশনের এস আসবে
বিটা G1। কেন? কারণ ফার্স্ট ইটারেশনের আগে তো এস এর কিছু ছিল না, অর্থাৎ আমি S0 কে 0 ধরতেছি, তো এটা 0 ধরলে এটা 0 দিয়ে গুণ হবে, আবার গ্রেডিয়েন্টটা বিটা দিয়ে গুণ হবে। সেকেন্ড ইটারেশনের এস কি হবে বলতে পারবেন? S1 প্লাস এইটাকে 1 মাইনাস বিটা দিয়ে গুণ দিব, আর এইটাকে বিটা দিয়ে গুণ দিব। তো এটাকে আমি কেমনে লিখতে পারি? এটাকে লিখতে পারি 1 মাইনাস বিটা গুণ G1 প্লাস বিটা গুণ G2। বুঝছেন কি করছি? S1টা ভ্যালু বসে দিছি। আচ্ছা হ্যাঁ, বিটা হইল ওয়েট, জি বলতে গ্রেডিয়েন্ট বোঝাচ্ছি, ওর মানে ডেল্টা এফ কে জি লিখতেছি আর কি, দিস ইজ জি বা জি কে। আচ্ছা আমি একটা নোটেশন ব্যবহার করতেছি যেটা এক্সপ্লিসিটলি বলি নাই। আমি যদি সুপারস্ক্রিপ্টে লিখি কে লিখি, সুপারস্ক্রিপ্ট মানে হলো কত নাম্বার ইটারেশনে আছি, আর সাবস্ক্রিপ্ট মানে হলো কোনো ভেক্টরে কত নাম্বার কম্পোনেন্ট নিচ্ছি সেইটা। যেমন এখানে সাবস্ক্রিপ্টে আই লিখছি, এটার মানে এস যে ভেক্টরটা ওই ভেক্টরের আইতম কম্পোনেন্ট। সুপারস্ক্রিপ্টে k+1 লিখছি, মানে k+1তম ইটারেশনে যে ভেক্টরটা পাইছি ওই তার আইতম কম্পোনেন্ট। ওকে, সুপারস্ক্রিপ্ট দিয়ে ইটারেশন বোঝাচ্ছে আর সাবস্ক্রিপ্ট দিয়ে কম্পোনেন্ট বোঝাচ্ছে। দিস ইজ মাই ইটারেশন নাম্বার, আর এইটা হইল কম্পোনেন্ট নাম্বার। আচ্ছা S3 কি আসবে? S3টা আমি ডাইরেক্ট লিখি, S3 হইল S2কে 1 মাইনাস বিটা দিয়ে গুণ দিব, তারপরে G3 যোগ করব। তো এটা আমি ডাইরেক্ট লিখি, তাহলে 1 মাইনাস বিটা দিয়ে গুণ দিলে দেখেন 1 মাইনাস বিটা স্কোয়ার ইন্টু বিটা ইন্টু G1 প্লাস 1 মাইনাস বিটা ইন্টু G2 প্লাস বিটা ইন্টু G3, এটা আসবে। কেমন আসছে বুঝছেন? এইটাকে 1 মাইনাস বিটা দিয়ে গুণ দেন, তাহলে 1 মাইনাস বিটা স্কোয়ার আসবে, এইখানে একটা 1 মাইনাস বিটা আসবে, আর এখানে G3 তো D3 গুণ বিটা আসবে। আর S4 কি হবে? S4 হ্যাঁ, এই যে অর্থাৎ আগের ইটারেশন পর্যন্ত যত ছিল সেটাকে 1 মাইনাস বিটা দিয়ে গুণ দিব, তারপর নতুন ইটারেশনে যেটা আসছে সেটাকে বিটা দিয়ে গুণ দিব, তারপর যোগ করব। রাইট, বিটা কিউব হবে না, হ্যাঁ বিটা কিউব হবে, রাইট, ইন্টু বিটা ইন্টু G1 বিটা G3, রাইট। তো দেখেন আমার এস এর মধ্যে আমি ধরেন কারেন্ট 4 নাম্বার ইটারেশনে আছি, আমার 4 নাম্বারের গ্রেডিয়েন্টের কম্পোনেন্ট যেমন আছে, 3 নাম্বার ইটারেশনে গ্রেডিয়েন্টের কম্পোনেন্টও আছে, 2 নাম্বার ইটারেশনে গ্রেডিয়েন্টের কম্পোনেন্টও আছে, 1 নাম্বার ইটারেশনে গ্রেডিয়েন্টের কম্পোনেন্টও আছে। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেন, এখানে 1 মাইনাস বিটা টু দি পাওয়ার কিউব চলে আসছে। বিটা তো একের চেয়ে ছোটো একটা সংখ্যা, 1 মাইনাস বিটা তাহলে একের চেয়ে ছোটো হবে, তো একের চেয়ে ছোটো একটা সংখ্যা যদি আমি কিউব করি তাহলে আরও ছোটো হয়ে যাবে। তো বুঝতে পারতেছেন যত ইটারেশনে যাচ্ছে আমার G1 এর যেই কম্পোনেন্টটা সেটা তত কমতেছে। এখানে দেখেন কথার কথা আমার বিটা হইল 0.1 সাপোজ, তাহলে 1 মাইনাস বিটা হবে কত? 0.9। তাইলে ফার্স্ট ইটারেশনে আমার G1 গুণ হচ্ছে, আচ্ছা বিটা যে এখানে 1 মাইনাস বিটা টু দি পাওয়ার 0 আছে, এখানে আছে 1, এখানে আছে 1 মাইনাস বিটা 0.9, এখানে আছে 0.9 স্কোয়ার, এখানে যাচ্ছে 0.9 কিউব। অর্থাৎ যত ইটারেশন যাচ্ছে আমার প্রথম কম্পোনেন্ট একদম ফার্স্ট ইটারেশনে যে কম্পোনেন্টটা পাইছিলাম ওইটা তত কমতেছে। ওকে, তো অ্যাডাগ্রেডে আমাদের যে সমস্যাটা তৈরি হয়েছিল যে ওই যে অনেক আগের ইটারেশনের কম্পোনেন্ট থেকে যাচ্ছিল, সেই সমস্যাটা এখন এখানে হবে না। ওকে, আগের ইটারেশনের কম্পোনেন্টটা যত ইটারেশন চলতে থাকবে তত আস্তে আস্তে ছোট হতে হতে নাই হয়ে যাবে। ওকে, আর বাকি আপডেট রুলগুলো যেরকম ছিল সেরকমই, অর্থাৎ আলফা আই কে সমান সমান এটা কি স্যার কোয়ান্টাইজেশন করা যায়? কারণ স্যার ছোট করতে দশমিক ভ্যালু আসবে, যদি দশমিক ভ্যালুগুলো মুছে দিয়ে দিই। করতে পারেন যদি আপনি চান, আপনার ইচ্ছা।
যতক্ষণ পর্যন্ত ইটারেশন চলবে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। তবে আফটার সাম পয়েন্ট, মানে ধরেন 100 ইটারেশন চললো, 0.9 টু দি পাওয়ার 100 কত? আপনি ক্যালকুলেটার বসান, দেখবেন 0ই চলে আসবে। ক্যালকুলেট করতে পারবেন আসলে। 0.9 টু দি পাওয়ার 100 10 টু দি পাওয়ার -5 আসছে। 2.65 into 10 to the power minus আপনি 0.9 টু দি পাওয়ার 100 বসাইছেন না কিউব বসাইছেন? 9 to the power. ওকে, ইন্টারেস্টিং। আচ্ছা, আমি ভাবছিলাম আরও ছোট আসবে। 1000 দিলে হতে পারে। ওকে, হ্যাঁ। তো 2 ইন্টু 10 টু দি পাওয়ার -5 মানে হলো 0.00002 আসছে। আরও 100 ইটারেশন চললে ধরেন আরও 4টা জিরো আসবে। তো মানে ধরেন 200 ইটারেশন পরে বেসিক্যালি এই কম্পোনেন্টটা অলমোস্ট নাই হয়ে যাবে। ঠিক আছে, এইটাই। ওকে, আর এটার আপডেট রুল তো এইটা। হ্যাঁ, আর বাকি আপডেট রুল যেই দুইটা যেরকম ছিল সেরকমই। ওকে, এটা হলো আরএমএস প্রপ। স্যার তাহলে কি এটা আরএমএস স্ট্যান্ডস ফর রুট মিন স্কোয়ার প্রপাগেশন। স্যার এটার অ্যাডভান্টেজ, এটার ইটারেশন যত হবে আমার আগের প্রিভিয়াসগুলো নাই হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মেইন অ্যাডভান্টেজ অ্যাডাপ্টিভিটি। রাইট। আর আরেকটা জিনিস হইলো যে আপনার এইটা এখন ওই যে মনোটোনিক্যালি ইনক্রিজিং থাকবে না, যে আপনার ওই যে এসটা ধুম করে অনেক বড় হয়ে গেল, যে এস একবার আগে একটা গ্রেডে তো এস বাড়লে আর কমার কোনো সুযোগ ছিল না, সেই সমস্যাটা এখানে থাকবে না। তো আপনার মানে লার্নিং রেটটা ধুমধাম অনেক কমে যাবে, যে কম থাকবে ওই সমস্যাটা এখানে থাকবে না। ওকে, ঠিক আছে। না, অ্যাডাম আর একটা অ্যাডাম পড়াবো আপনাদের। আমি আগে অ্যাডাম জানতাম না কেমন কাজ করে, কোর্স পড়াইতে যে জানছি। ওকে, হ্যাঁ, অ্যাডাম ইজ দ্য মোস্ট পপুলার অপটিমাইজার রাইট নাও। ওকে, গ্রেডিয়েন্ট ডিসেন্টের ব্যবহার করা হয় না, না। এখন আরএমএস প্রপ অলমোস্ট এখন সবাই অ্যাডামই ব্যবহার করে। আরএমএস প্রপ ব্যবহার হইতো অ্যাডাম আসার আগে, সেরকম সে অ্যাডাম দাঁত দুইটা বেশি হইতে পারে অ্যাডামেরও হয়তো ভ্যারিয়েশন আসছে। মেশিন লার্নিং ইজ এ ফাস্ট মুভিং ফিল্ড। তো নেক্সট, আচ্ছা, এবার গ্রেডিয়েন্ট ডিসেন্টের নেক্সট ভ্যারিয়েশন সেটা হইল মোমেন্টাম ডিসেন্ট। ওকে, আচ্ছা, মোমেন্টাম ডিসেন্টের ইনটিউশন বা মোটিভেশনটা আসছে কাইন্ড অফ ফিজিক্স থেকে। ঠিক আছে, আচ্ছা, মোটিভেশনটা কি বলি? মোটিভেশনটা হইলো এরকম যে আমাদের ফেভারিট পিকচার সেখানে আবার ফেরত আসি। ধরলাম আমি এখানে একটা বল ছাড়ছি, এটা একটা পাহাড়ের মতো একটা বল ছাড়ছি। তো বল ছাড়লে কী হবে তা তো জানেনি, নিচে গড়ায় পড়বে। ওকে, গড়ায় পড়ে এবং তারপরে এরকম করতে করতে তারপরে এখানে এসে আটকাবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আমাদের যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের আপডেট রুলগুলা বানাইছি, আপডেট রুলে আমাদের যে গ্রেডিয়েন্ট ভেক্টরটা বা গ্রেডিয়েন্টের নেগেটিভটা, এই গ্রেডিয়েন্টের নেগেটিভটা কাইন্ড অফ ফোর্সের মতো কাজ করতেছে। ঠিক আছে, কারণ এই জায়গায় নেগেটিভ গ্রেডিয়েন্ট কোন দিকে ধাক্কা দিবে? নিচের দিকে। ঠিক আছে, যেটা রিয়েল লাইফে এটা নিচের দিকে পড়ার কথা। তো এই মাইনাস অফ নেগেটিভ গ্রেডিয়েন্ট এটা কাইন্ড অফ ফোর্সের মতো। ঠিক আছে, যে আমার এরকম একটা ফাংশন আছে, এই ফাংশনের কোনো একটা পয়েন্টে একটা বল ছাড়লে এটা কোন দিকে যে পড়তো সেটা হলো এই -del f, এটা ঠিক করে দিচ্ছে। আচ্ছা, তো তারপরে আমরা ডাইরেক্ট আমাদের কোঅর্ডিনেটটাকে এই ফোর্স ব্যবহার করে আপডেট করি, সাথে একটা লার্নিং রেট থাকে del f। আচ্ছা, কিন্তু ইন রিয়েল লাইফ ফোর্স আসলে কোঅর্ডিনেটকে ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করে না।
ফোর্সের সাথে সম্পর্ক আছে কিসের? অ্যাক্সেলারেশনের। এবং অ্যাক্সেলারেশনের সাথে কোঅর্ডিনেটের কিন্তু ডাইরেক্ট সম্পর্ক নেই। মানে অ্যাক্সেলারেশন হইল, এটা কি জানেন যে অ্যাক্সেলারেশন ইজ ডেরিভেটিভ অফ ভেলোসিটি, আর ভেলোসিটি হইল ডেরিভেটিভ অফ পজিশন, ঠিক আছে? তো অ্যাক্সেলারেশনের সাথে পজিশনের ডাইরেক্ট সম্পর্ক নাই। অ্যাক্সেলারেশনের সাথে মানে পজিশনের চেঞ্জ ডিটারমাইন করে ভেলোসিটি, আর ভেলোসিটির চেঞ্জ ডিটারমাইন করে অ্যাক্সেলারেশন। তো এক্সগুলো কাইন্ড অফ পজিশনের মতো। তো আমরা আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টে বেসিক্যালি ফোর্স ব্যবহার করে ডাইরেক্ট পজিশন আপডেট করি। তো মানুষের মাথায় তাইলে তারপরে এই আইডিয়াটা আসলো যে আচ্ছা, যদি আমরা ফিজিক্সের মতো করে আপডেট করতাম তাহলে কি করতাম। তো তখন আর কি গ্রেডিয়েন্ট ডিসেন্ট মোমেন্টাম ডিসেন্টের আইডিয়াটা আসছে যে আমরা চলেন একটা ভেলোসিটি ভেক্টর ডিফাইন করি, সামথিং কল্ড এ ভেলোসিটি। ওকে, ওই ভেলোসিটিকে আমরা এই ফোর্স দিয়ে আপডেট করব, আর তারপর পজিশনকে ওই ভেলোসিটি দিয়ে আপডেট করব। ওকে, তো মানে এটা এরকম ধরেন, আচ্ছা নিউটনের ল কি? নিউটনের ল হইলো এটা m ইকুয়ালস টু m dv বাই dt, রাইট? তো আমার তাইলে f dt সমান সমান m dv dt। আচ্ছা এবার এটাকে আমি, আচ্ছা এইটা ডিরাইভেশন না, এটা হলো মোটিভেশন, ঠিক আছে? যে আপডেট রুলটা কোত্থেকে আসছে সেটা আপনাদের ইনটিউশন দেওয়ার চেষ্টা করতেছি, ডিরাইভ করার চেষ্টা করতেছি না। আচ্ছা এমটা ওই সাইডে নিয়ে যাই, বাই এম, এফ বাই এম। ডিভি মানে কি? ভেলোসিটি চেঞ্জ, অর্থাৎ আমি ডিভিকে এমনি লিখতে পারি, ওকে, কারেন্ট ভেলোসিটি মাইনাস আগের ভেলোসিটি। তাইলে ভি কে প্লাস ওয়ান কি আসতো? ভি কে প্লাস ওয়ান আসতো ভি কে প্লাস এফ বাই এম ডিটি, হুইচ ইজ মানে এমন একটা কোয়ান্টিটি যেটা ফোর্সের সাথে রিলেটেড, ঠিক আছে? তো দিস ইজ দ্য ইনটিউশন। তো এই ইনটিউশন থেকে মানুষজন মোমেন্টাম ডিসেন্টে যেটা করে, একটা ভেলোসিটি নামক একটা ভেক্টর রাখে এবং ওই ভেক্টরটাকে আপডেট করে এমনে ভি কে প্লাস ওয়ান ইকুয়ালস টু ভি কে মাইনাস আলফা। ওকে, হ্যাঁ মানে এফ বাই এম, এখানে তো আসলে ম্যাস নামক কোনো কোয়ান্টিটি নাই, ফোর্সও নাই। হ্যাঁ, কাইন্ড অফ ওইটার মতো, সিমিলার টু দ্যাট, ঠিক আছে? যে এই কোয়ান্টিটিটা হইলো আপনার ফোর্স রিপ্রেজেন্ট করতেছে, ফোর্সের মতো কিছু একটা রিপ্রেজেন্ট করতেছে। ওকে, এটার নাম মোমেন্টাম কেন? মোমেন্টাম হইলো এই কারণে যে আপনার মানে ভেলোসিটিকে ম্যাস দিয়ে গুণ দিলে তো মোমেন্টাম পাওয়া যায়, তো ওরা ভেলোসিটিকে মোমেন্টাম বলে আর কি, ঠিক আছে? মানে আপনি যদি অপটিমাইজেশন বা নিউরাল নেটওয়ার্কের পেপার টেপার পড়েন তখন ভেলোসিটি শব্দটা দেখবেন না, মোমেন্টাম শব্দটা দেখবেন। তো মানে মোমেন্টাম আর ভেলোসিটি তো প্রপোর্শনাল, তো এই কারণে ওরা এটারে, অথবা এমনও চিন্তা করতে পারেন যে মোমেন্টাম ইজ ভেলোসিটি যেখানে ম্যাসের ভ্যালু 1। ওকে, তো ম্যাসের ভ্যালু 1 হইলে মোমেন্টামকে ভেলোসিটি বলা যায়, এটাই। আচ্ছা, তো এইটা হইলো ভেলোসিটির আপডেট রুল। এখনও কাজ শেষ হয় নাই। আচ্ছা, এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হইলো পজিশন আপডেট করতে হবে। আমাদের মেইন উদ্দেশ্য তো পজিশন আপডেট করা, ঠিক আছে? তো পজিশনের আপডেট রুলটা কি হবে? পজিশনের আপডেট রুলটা হবে, আচ্ছা আমি লিখি, ধরেন ভেলোসিটি হইলো পজিশনের টাইম ডেরিভেটিভ, রাইট? তো ভি ডিটি ইকুয়ালস টু ডিএক্স, ডিএক্সকে আমি এমনি লিখতে পারি এক্স কে প্লাস ওয়ান মাইনাস এক্স কে। কী করছি বুঝছেন? এটা মোটিভেশন দিতেছে, এটা ডিরাইভ করতেছে না, কারণ এখানে তো বুঝতে পারতেছেন যে আমার তো এখানে ইনফিনিটেসিমাল, আমি ফাইনাইট ডিফারেন্স নিয়ে কাজ করতেছি, ওখানে কিছু অ্যাপ্রক্সিমেশন আসছে, এরর আছে, এটসেট্রা এটসেট্রা। তো আমি মোটিভেট করতেছি যে কেমনে পাইলাম, তাহলে এক্স কে প্লাস ওয়ান সমান সমান এক্স কে প্লাস ভিডিটি, এটা হইলো আমার ভেলোসিটি টার্ম। তো আমার পজিশনের আপডেট রুল হইলো এটা। শেষ, ওকে। আচ্ছা, এখন এখানে একটা ক্যাচাল আছে, এখানে একটা গ্যাঞ্জাম আছে যদি আপনি এমনি আপডেট করেন। আচ্ছা, গ্যাঞ্জামটা কি বলি? গ্যাঞ্জামটা হইল
যদি এইটা আমার একদম স্মুথ পাওয়ার হয়, কথার কথা একদম স্মুথ এবং বাতাস টাতাস নাই, এয়ার ড্র্যাগ নাই, কিছু নাই, তাইলে এখানে যদি আমি একটা বল ছেড়ে দেই কি হবে বলতে পারবেন? হ্যাঁ রাইট, এটা কখনো নিচে এসে থামবে না, কারণ এটা এখানে এসে এখানে যাবে, আবার এখানে আসবে, আবার এখানে যাবে, আবার এখানে আসবে। তো নিচে এসে যদি থামাইতে চাই তাহলে আমার আরেকটা এফেক্ট দরকার। কি দরকার বলতে পারবেন? রাইট, ফ্রিকশন দরকার। আমি যেই মডেলটা বানাইছি এই মডেলে কোনো ফ্রিকশন নাই, তো যেহেতু ফ্রিকশন নাই আমার এই আপডেট কোনো দিন থামবে না, তো এই মডেলে ফ্রিকশন অ্যাড করতে হবে। হ্যাঁ আচ্ছা, ফ্রিকশন কেমনে আনবো? ফ্রিকশন আনার ওয়ে যেটা সেইটা হইল, এই ফোর্সটা কি ছিল? এই ফোর্সটা আসছিল আমাদের গ্রেডিয়েন্ট থেকে। গ্রেডিয়েন্ট ছাড়াও, আচ্ছা আমি এটাকে ধরেন এফ জি ছোট হাতে লিখি, এটা হলো গ্রেডিয়েন্ট থেকে যে ফোর্সটা আসছে সেইটা। এইটার সাথে আমার একটা ফ্রিকশন ফোর্স অ্যাড করতে হবে, আমি এটারে এমনি লিখি। ওকে আচ্ছা, আপনারা কি জানেন যে ফ্রিকশন ফোর্স কেমনে ডিটারমাইন করে? আচ্ছা আপনি স্ট্যাটিক ফ্রিকশনে চলে গেছেন। হ্যাঁ ওইটা আছে। আমি যদি বাতাসের মধ্যে একটা বল ছুঁড়ে মারি, তাহলে ওই বলের উপর কি পরিমাণ ঘর্ষণ বল কাজ করতেছে এটা কেমনি ডিটারমাইন করে? ভেলোসিটির সাথে রিলেটেড, রাইট? তো ফ্রিকশন ফোর্সের, হ্যাঁ মানে ফ্রিকশনেরও এক এক ধরনের ফ্রিকশন আছে। ওই যে ওয়েটের উপর, একটা সারফেসের উপর কোনো একটা বস্তু রাখলে যে ফ্রিকশন ফোর্সটা কাজ করে ওটা ওয়েটের উপর ডিপেন্ড করে, ওটা হলো স্ট্যাটিক ফ্রিকশন বা কাইনেটিক ফ্রিকশন। আর বাতাসের যে ফ্রিকশনটা সেটা হইল আপনার এমনে লিখে মিউ টাইমস ভি, মানে আপনার বাতাসের মধ্যে দিয়ে বডির যে ভেলোসিটি সেই ভেলোসিটি গুণ মিউ। আর এখানে মাইনাস সাইন কেন আছে? কারণ যেই দিকে যায় ফ্রিকশন ফোর্সটার অপোজিটে কাজ করে। ওকে আচ্ছা, তাইলে আমার এই জায়গায় একটা চেঞ্জ হবে, এখানে এফ জি প্লাস এফ এফ বাই এম ডেল্টা টি আসবে, আর এখানে আসবে এফ জি বাই এম টি প্লাস এফ এফ বাই এম ডেল্টা টি, রাইট? আচ্ছা, এই টার্মটাকে আমরা কী দিয়ে রিপ্লেস করছিলাম? মাইনাস আলফা ডেল্টা এফ দিয়ে রিপ্লেস করছিলাম, রাইট? এই টার্মটাকে এখন তাহলে কী দিয়ে রিপ্লেস করবো বলতে পারবেন? ওইটার দিকে তাকায়, এই টার্মটাকে কী দিয়ে রিপ্লেস করবো? মাইনাস মিউ ভি বাই এম ডেল্টা টি। আচ্ছা, তো এম আর ডেল্টা টি আমরা ছাইরা দেই, মানে এটা হইল মানে আমরা ধরি ম্যাথস 1, এগুলো তো অ্যাপ্রক্সিমেশনের জন্য বানাইছে এগুলো। +1 মাইনাস পিকে, তাইলে এইটা থেকে মোটিভেশন নিলে আমাদের ভেলোসিটির আপডেট রুলটা হওয়া উচিত এইরকম, vk +1 মাইনাস vk সমান সমান মাইনাস আলফা ডেল্টা এফ মাইনাস মিউ ভি। ওকে, কি করছি বুঝছেন? তো এইটার সাথে এখন আগে শুধু মাইনাস আলফা ডেল্টা এফ টার্মটা ছিল, এখন এটার সাথে একটা ফ্রিকশন টার্ম অ্যাড করছি। তো এখন আমি একটু সাইড চেঞ্জ করতে পারি, সাইড চেঞ্জ করে এটারে আমরা লিখতে পারি vk মাইনাস মিউ vk মাইনাস আলফা ডেল্টা এফ। ওকে, এখান থেকে তারপর আমি কিছু কমন নেই, 1 মাইনাস মিউ vk মাইনাস আলফা ডেল্টা এফ। ওকে, এই 1 মাইনাস মিউকে একটা নতুন নাম দিই, এটাকে নাম দিলাম বিটা। তো মোমেন্টাম ডিসেন্টের জন্য আমাদের আরেকটা যে কাজ করতে হবে সেটা হইল বেসিক্যালি এইখানে একটা বিটা দিয়ে গুণ দেওয়া লাগবে, যেখানে বিটার ভ্যালু অবশ্যই 0 থেকে 1-এর মধ্যে হবে। অ্যাকচুয়ালি বিটার ভ্যালুটা 1-এর চেয়ে ছোটো হইতে হবে, এটা হইল মেইন কথা। বিটা নেগেটিভ হইলেও অসুবিধা নাই, তবে সাধারণত মানুষজন নেগেটিভ আসে না, কারণ দেখেন মিউ যদি অনেক বড় হয় তাহলে 1 মাইনাস মিউ তো নেগেটিভও হইতে পারতো, রাইট? তো মানুষজন আর কি রিয়েল লাইফে নেগেটিভ করে না, 0 আর 1-এর মধ্যে রাখে, বাট 1-এর চেয়ে ছোটো ডেফিনেটলি হইতে হবে। ওকে, 1-এর চেয়ে বড় হইতে পারবে না। 1-এর চেয়ে বড় হওয়া মানে টেকনিক্যালি আপনার ফ্রিকশন বডিটাকে স্লো ডাউন না করে আরও ফাস্টার আপ করে দিবে।
হ্যাঁ আলফা আগের মতোই। আলফার উপর কোনো রেঞ্জ নেই, আপনি যে কোনো রেঞ্জে সেট করতে পারেন। ওকে, তো দিস ইজ মাই আপডেট রুল অফ মোমেন্টাম ডিসেন্ট। তো মোমেন্টাম ডিসেন্টে যেটা করে, গ্রেডিয়েন্ট ব্যবহার করে আগে একটা ভেলোসিটি বা মোমেন্টাম যেটাই বলেন আপনার, একটা মোমেন্টাম আপডেট করে, ওই মোমেন্টামটা ব্যবহার করে তারপর কোঅর্ডিনেট আপডেট করে। ওকে, তো মিউগুলো তো এক সেকশন মধ্যে থাকে। আচ্ছা মিউ তো ইউজ করতেছি না, মানে আমরা বিটা ইউজ করতেছি, বিটার ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে নিব। মিউ 0 থেকে থাকে। টেকনিক্যালি মিউ যে কোনো পজিটিভ নাম্বার হইতে পারে ইন ফিজিক্সে আপনার যে ফ্রিকশন কোএফিশিয়েন্ট তো এরকম কোনো রেঞ্জ থাকে না যে 0 থেকে 1-এর মধ্যে হইতে হবে। তো ফ্রিকশন কোএফিশিয়েন্ট আসলে যে কোনো পজিটিভ নাম্বারই হইতে পারতো, তবে ফ্রিকশন কোএফিশিয়েন্টটা যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে বিটাটা নেগেটিভ হয়ে যাবে। এবং ইন প্র্যাকটিস মানুষজন নেগেটিভ বিটা ব্যবহার করে না, তবে নেগেটিভ বিটা ব্যবহার করলে যে কোনো সমস্যা হইতো তাও না। নেগেটিভ বিটা ব্যবহার করা ইনভ্যালিড কিছু হইতো না। কেন ব্যবহার করে না আমি টেকনিক্যালি কারণটা জানি না। ওকে, তো মানুষজন 0 থেকে 1-এর মধ্যে বিটার একটা ভ্যালু ব্যবহার করে। আচ্ছা, তো মোমেন্টাম ডিসেন্টে বেসিক্যালি যেইটা হয় সেটা হইল, মানে আমি ধরেন একটা টাওয়ার থেকে একটা বল ছাড়ছি, তো আমরা তো জানি যে ভারী বল তাড়াতাড়ি পড়ে আর হালকা বল আস্তে আস্তে পড়ে। কখন? যখন ফ্রিকশন থাকে। যদি ফ্রিকশন না থাকতো তাহলে দুইটা সমসময় পড়তো। ওকে, তো ভারী বল তাড়াতাড়ি কেন পড়ে? কারণ ভারী বল বেসিক্যালি আপনার অ্যাক্সেলারেশনটা ধরে রাখতে পারে অনেকক্ষণ। ওকে, তো ফ্রিকশন যখন বাধা দেয়, ওই বাধা দেওয়ার পরেও ওই বলের অ্যাক্সেলারেশনের কারণে, মানে ওই যে ওইটার যে ম্যাস, ওই ম্যাসের যেই অ্যাক্সেলারেশন আছে বা মোমেন্টাম আছে সেটার কারণে এটা তাড়াতাড়ি আরও নিচে নামতে পারে। তো মোমেন্টাম ডিসেন্টে বেসিক্যালি এই কাহিনীটাই হয় যে আপনার মোমেন্টামের মধ্যে গ্রেডিয়েন্টের কম্পোনেন্টগুলা কাইন্ড অফ স্টোর হইতে থাকে। এটা কাইন্ড অফ এসের মতো একটা বিহেভিয়ার আছে এটার মধ্যে, ঠিক আছে? এসের মধ্যে যেরকম গ্রেডিয়েন্টের কম্পোনেন্টগুলো জমা হচ্ছিল, এই মোমেন্টামের মধ্যে এখন গ্রেডিয়েন্টের কম্পোনেন্টগুলো জমা হইতে থাকবে। ওকে, তো কারেন্ট ইটারেশনে মোমেন্টামের ভ্যালু যদি কমও আসে, বা সরি মোমেন্টাম কি বলতেছি, কারেন্ট ইটারেশনে যদি গ্রেডিয়েন্টের ভ্যালু কমও আসে, আগের ইটারেশনগুলোতে যেহেতু মোমেন্টামের ভ্যালু মানে গ্রেডিয়েন্টের ভ্যালু ছিল, ওই ভ্যালুগুলো দিয়ে সে আরও তাড়াতাড়ি আগায় যেতে পারবে। ওকে, এই কারণে মোমেন্টাম ডিসেন্টে আপনার ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্টের চেয়ে আরও ফাস্টার কনভার্জেন্স হয়, আরও ফাস্ট আগায়। ওকে, তো দিস ইজ আওয়ার মোমেন্টাম ডিসেন্ট। এটা হলো মোমেন্টাম ডিসেন্টের আপডেট। ওকে, এইটারও ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, ভিটা হলো একটা এক্সট্রা ভেক্টর, ভেলোসিটি ভেক্টর হিসেবে আপনি ইন্টারপ্রেট করতে পারেন। ও মানে আসলে আপনার প্রশ্নটা হয়তো এটা যে স্যার ইনিশিয়াল ভ্যালুটা কোত্থেকে পাবো, কারণ ইনিশিয়াল ভ্যালুটা জানলে তো পরের ভ্যালুগুলো বানাতে পারবো। ইনিশিয়ালি ভেলোসিটি 0 ধরে নেন, মানে আপনি চিন্তা করেন যে এটা ফ্রম রেস্ট এই বডিটাকে ছাড়ছি, তো ইনিশিয়াল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি 0 ধরতে পারেন, অসুবিধা নেই। ওকে, তো এই মোমেন্টাম ডিসেন্টেরও ভ্যারিয়েশন আছে। একটা খুবই সিম্পল ভ্যারিয়েশন আছে যেটার নাম হইল নেস্টেরভ মোমেন্টাম ডিসেন্ট। ওকে, আচ্ছা, এটা খুবই সহজ, অ্যাটলিস্ট আপডেট রুলটা খুবই সহজ। ওকে, আচ্ছা, যদি এটা কেন কাজ করে আমি জানি না, আমি খালি আপডেট রুলটাই জানি, তো আপনাদের সেটাই বলি। তো নেস্টেরভ মোমেন্টামে যেটা করে, আচ্ছা আপনার নর্মাল গ্রেডিয়েন্ট ডিসেন্টে যেটা করি, আমি কারেন্ট যেই গ্রেডিয়েন্টটা পাইছি, কারেন্ট গ্রেডিয়েন্ট দিয়ে কারেন্ট মোমেন্টাম আপডেট করি, তারপরে আপডেটেড মোমেন্টাম দিয়ে পজিশন আপডেট করি। আচ্ছা, তো নেস্টেরভ মোমেন্টামে মানুষজন যেটা করে যে গ্রেডিয়েন্টটা কারেন্ট কোঅর্ডিনেটে ক্যালকুলেট করে না, গ্রেডিয়েন্টটা একটা ফিউচার কোঅর্ডিনেটে ক্যালকুলেট করে, তারপরে ওইটা ব্যবহার করে মোমেন্টাম আপডেট করে। অর্থাৎ নেস্টেরভ মোমেন্টামের আপডেট রুলে এই কাজটা করে।
প্লাস, দাঁড়ান আমি একটু দেখে নেই ভুল না করি। State of momentum. Okay. ওকে, এরকম একটা কাজ করে। আরেকটা নতুন প্যারামিটার আসে গামা। তো মানে অর্থাৎ ধরেন আপনি এই পয়েন্টে আছেন, এখন যেই ভেলোসিটি আছে এই পার্টিকেলটার, ধরেন এটা একটু আগাইছে, সামনে আগাইছে, কথার কথা, এই পার্টিকেলের এখন যে ভেলোসিটি আছে ওই ভেলোসিটিতেই যদি চলতে থাকতো তাহলে কোন পয়েন্টে যাইতো সেটার একটা এস্টিমেট তৈরি করে। সেই এস্টিমেটটা হলো এইটা, ধরলাম সেই পয়েন্টটা হলো এইটা। মানে এটা একটা হাইপোথেটিক্যাল এস্টিমেট, কারণ ওই পয়েন্টে তো এখনো যায় নাই, ঠিক আছে? যদি যাইতো, অর্থাৎ এখন যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটিতেই যদি চলতে থাকতো তাহলে কোন পয়েন্টে যাইতো সেটা একটা এস্টিমেট তৈরি করে। ওই এস্টিমেটে তারপর গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করে, তারপরে ওই গ্রেডিয়েন্ট দিয়ে কারেন্ট মোমেন্টাম আপডেট করে, আর কারেন্ট মোমেন্টাম দিয়ে তারপর পজিশন আপডেট করে। হ্যাঁ, ইয়েস। গামাটা কিসের জন্য? আচ্ছা, গামা হলো আরেকটা প্যারামিটার যেটা আপনি সেট করে নিতে পারেন ফ্রম, এটা 0 to 1 হইতে হবে, এটা নেসেসারি না, এটা কিছু একটা হবে, সাম স্মল ভ্যালু, সাম ভ্যালু। স্যার এটার উপর আমার প্রেডিকশন বা আমার ফিউচার কি হবে এটাও ডিপেন্ড করতেছে। রাইট রাইট। তো এই প্যারামিটারগুলো একটা নাম আছে, নাম কি জানেন? যে যা আমরা বিভিন্ন প্যারামিটার বসাইতেছি, বিটা, আলফা, গামা, যেগুলো আমাদের নিজের হাতে সেট করা লাগে, এগুলোকে হাইপার প্যারামিটার বলে। ওকে, এক্স, ভি এগুলোকে প্যারামিটার বলে যেগুলো আপডেট হয়। আর যেসব প্যারামিটার আপডেট হয় না, অর্থাৎ যেগুলো আমরা নিজে সেট করে দেই, ওগুলোকে হাইপার প্যারামিটার বলে। তো হাইপার প্যারামিটার উপর ডিপেন্ড করে যে আপনার ট্রেনিংটা কেমন চলবে। এই হাইপার প্যারামিটার টিউনিংও একটা আর্ট, ঠিক আছে? যে আপনি এই হাইপার প্যারামিটারগুলো যদি ঠিকমতো সেট না করেন তাহলে এমনও হতে পারে যে বাকি সব ঠিক আছে, শুধু এই হাইপার প্যারামিটার টিউনিংয়ের জন্য আপনার ট্রেনিংটা কাজ করতেছে না। স্যার আবার যদি পয়েন্টটা যদি একটু মিনিমামের কাছাকাছি আসে সেই ক্ষেত্রে আমরা গামা ভ্যালুতে কিভাবে ধরবো? না, গামার ভ্যালু তো আপনি ট্রেনিংয়ের শুরুতেই সেট করে দিবেন। ওকে, আচ্ছা। তো এইটা নর্মাল মোমেন্টাম ডিসেন্টের চেয়ে নেচার অফ মোমেন্টাম ডিসেন্টটা একটু বেটার কাজ করে। কেন কাজ করে? কারণ এইটা কাইন্ড অফ আগেই বুঝে নেওয়ার চেষ্টা করে যে আপনি মিনিমার কাছে চলে যাচ্ছেন নাকি, ঠিক আছে? ধরেন আপনি এখানে আছেন, অর্থাৎ আপনি তো মিনিমার কাছে চলে আসছেন অলমোস্ট। তো নেচার অফ মোমেন্টাম যেটা করে, আগেই কোন দিকে যাচ্ছেন সেটা বোঝার চেষ্টা করে। তো আগে যেহেতু বোঝার চেষ্টা করে, তো ধরেন আপনি মিনিমার কাছে পৌঁছায় গেছেন, অলমোস্ট মিনিমার কাছে পৌঁছায় গেছেন, সেটা আগে বুঝে আগের থেকেই ধরেন এটা মোমেন্টামকে কমাই দিবে, আরও ফাস্ট কমাই দিবে, ঠিক আছে? তো নর্মাল মোমেন্টাম ডিসেন্টে যেটা হয় যে আপনার মিনিমার কাছে স্লো ডাউনটা এনাফ হয় না, মানে স্লো ডাউনটা রিলেটিভলি স্লো হয়। অর্থাৎ আপনি চিন্তা করতে পারেন যে মোমেন্টাম ডিসেন্টে এরকম একটা সিনারিও হয়, এমনি আসে, তারপরে থামে, এরকম একটা ঘটনা ঘটে। তো নেচার অফ মোমেন্টামে কাইন্ড অফ এখানে এসে থেমে যায়, ঠিক আছে? যে কারণ সে আগের থেকে আজ করতে পারে যে আমি মিনিমার কাছে পৌঁছে গেছে নাকি। এখানে ওভারশুটটা কেন হয়েছে? কারণ আপনার অপটিমাইজারটা বেসিক্যালি বুঝতে পারেনি যে মিনিমাম চলে আসছে, এই কারণে ওভারশুট হয়ে গেছে, ঠিক আছে? তো সে যেহেতু আগের থেকেই বোঝার চেষ্টা করে যে কোন দিকে যাইতেছি, এই কারণে ওভারশুটিং পরিমাণ কম হয়। নেচার অফ মোমেন্টামে যে একেবারে ওভারশুটিং হয় না তাই সেটা না, কিন্তু ওভারশুটিংয়ের পরিমাণ বেশ কম হয়। ওকে, তো স্লো ডাউনটা আরও তাড়াতাড়ি হয় মিনিমার কাছাকাছি। ওকে, তো এইটা যদিও আমি আপনাদের কোনো ডিরাইভেশন দিলাম না, এটা হলো মোটিভেশন যে মানুষজন এটা কইরা দেখছে যে এরকম হয়। ওকে, আচ্ছা, আরও 5 মিনিট নেই আপনাদের। এই মোমেন্টাম ডিসেন্টের রুলগুলোতে দেখেন আমরা কনস্ট্যান্ট লার্নিং রেট ইউজ করতেছি না। ওকে, তো আমাদের অ্যাডাগ্রেড আর আরএমএস প্রপ বেসিক্যালি লার্নিং রেট শিডিউল ছিল। আর এই মোমেন্টাম ডিসেন্টে আপডেট রুলটাই, মানে একদম কোঅর্ডিনেট আপডেট রুলটাই চেঞ্জ করে দিছে, যে কোঅর্ডিনেটটা ডাইরেক্ট আপডেট হইতেছে না, আগে মোমেন্টাম আপডেট হইতেছে, মোমেন্টাম ব্যবহার করে কোঅর্ডিনেট আপডেট হইতেছে। আমরা চাইলে এই দুইটা জোড়া লাগাইতে পারি না, ঠিক আছে? তো এই দুইটা জোড়া লাগাইলে যে অ্যালগরিদমটা তৈরি হয় ওইটাই হলো অ্যাডাম।
ওকে, তো অ্যাডামে যেটা করে, আচ্ছা অ্যাডাম যেটা করে, অ্যাডাম হলো, আচ্ছা নেস্টভ সম্পর্কে কিছু বলার কথা। নেস্টভ হলো একজন রাশিয়ান ম্যাথমেটিশিয়ান, পুরা নাম হলো ইউরি নেস্টেরভ, এবং সে হইল ধরেন অপটিমাইজেশনের একজন দিগ্গজ, ঠিক আছে, ওয়ার্ল্ড ফেমাস। তো হ্যাঁ, মানে মানুষজন এক নামে চিনে, অপটিমাইজেশন দুনিয়ার মানুষজন। ওকে, তো অ্যাডাম হলো মোমেন্টাম ডিসেন্ট প্লাস আরএমএস প্রপ। মোমেন্টামের সাথে আরএমএস প্রপ জোড়া লাগাইলে, তো এটা হইল মোমেন্টাম ডিসেন্টের আপডেট রুল, রাইট? আচ্ছা, আরএমএস প্রপে আমরা কি করতাম, আলফাটাকে একটা ভেক্টর দিয়ে রিপ্লেস করে দিতাম। তো এখানে একটা ভেক্টর দিলাম, আর এই ডট প্রোডাক্টটাকে, এই প্রোডাক্টটাকে আমি এলিমেন্ট ওয়াইজ ডট প্রোডাক্ট করলাম। তো তাইলে আগে আলফাটা ঠিক করতে হবে। আলফা ঠিক করার মেকানিজম কী ছিল, আমরা এস নামক একটা ভেক্টর ডিফাইন করতে হইতো আমাদের, যেখানে এস বানাইতাম এমনে। আচ্ছা, আমার আরেকটা প্যারামিটার লাগবে, একটা গামা লাগবে। এই গামার ওই গামা অবশ্য এক না। আচ্ছা, গামা 1 মাইনাস গামা টাইমস SIK প্লাস গামা টাইমস ডেল্টা F XK I স্কোয়ার। কী করছি, নতুন কিছু করি নাই, ওই যে আপনাদের আরএমএস প্রপের যে আপডেট রুলটা ছিল ওইটাই লিখছি। এই আপডেট রুল ব্যবহার করে এবার আলফা ঠিক করা লাগবে। আলফা I সমান সমান C/SIK প্লাস 1। ওকে, এটা হলো আলফা IK প্লাস 1। এই আলফা এখানে বসাবেন, এইটা দিয়ে তারপর আপনার মোমেন্টাম আপডেট হবে, বিটা টাইমস VK মাইনাস আলফা K প্লাস 1 সাথে গ্রেডিয়েন্ট অ্যাট XK, আর এই মোমেন্টাম ব্যবহার করে তারপর পজিশন আপডেট হবে। শেষ। তো আপনার অ্যাডামে আপডেট রুল হইল 4টা। এই পার্টটা হইলো আরএমএস প্রপের আপডেট রুলটা, এই পার্টটা দিয়ে আগে লার্নিং রেট ঠিক করে, আর ওই লার্নিং রেটটা ব্যবহার করে তারপর একটা মোমেন্টাম আপডেট করে। এটা হইল লার্নিং রেট আপডেট রুল, আর এটা হইল মোমেন্টাম আপডেট রুল। ওকে, তো এইটা হলো একটা কম্বিনেশন, চাইলে আরও কম্বিনেশন বানানো সম্ভব না। মানে আমি চাইলে নেস্টেরভ মোমেন্টামের সাথে আরএমএস প্রপ জোড়া লাগাতে পারতাম না, অথবা ধরেন আমার মোমেন্টামের সাথে নর্মাল মোমেন্টামের সাথে অ্যাডাগ্রেড জোড়া লাগাতে পারতাম, ঠিক আছে? এটার বিভিন্ন ধরনের কম্বিনেশন সম্ভব। মানুষজন দেখছে যে এই কম্বিনেশনটা মোটামুটি ভালো কাজ করে, সো এটাই ইউজ করে। তো এই যে অপটিমাইজেশন রুল, এটার নাম হলো অ্যাডামের একটা ইয়ে আছে, টেকনিক্যালি আসলে এটা এমনি লেখা দরকার ছিল। অ্যাডাম স্ট্যান্ডস ফর অ্যাডাপটিভ মোমেন্ট এস্টিমেশন। ওকে, এই তো ঠিক আছে। এইখানে শেষ। একটা ছোট সাটেলটি আছে। সাটেলটি হইল, আমি আপনাদের আর কি অ্যাডামের বেসিক্যালি সিম্পল ভার্সনটা পড়াইছি। অ্যাকচুয়াল অ্যাডামে আপডেট রুল 5টা। আরেকটা কাজ করে, সেইটা হইল এই SI থেকে
এইরকম 1 মাইনাস গামা টু দি পাওয়ার কে নামক একটা টার্ম দিয়ে ভাগ দিয়ে তারপর একটা এসআই বানায়, সেই এসআই ব্যবহার করে পরের আপডেটগুলো করে। এই স্টেপটাকে বায়াস কারেকশন বলে। বায়াস কারেকশন কেন লাগে এটা কালকে ল্যাবে বলবো। ওকে, স্ট্রিক্টলি স্পিকিং বায়াস কারেকশন যদি নাও করেন তাও আপনার অপটিমাইজেশন অ্যালগরিদম কাজ করবে। বায়াস কারেকশনটা করলে যেটা হয় যে আপনার ইনিশিয়ালি ট্রেনিং প্রসিডিওরটা একটু স্লো হয়ে যায়। তো ইনিশিয়ালি যাতে স্লো না হয় সেই কারণেই বায়াস কারেকশনটা করে। ওকে, এটা আর তো বলবো না। ওকে, ডান। ভুলও লিখতে পারি, এখানে গামার এখানে 1 মাইনাস গামা হওয়ার একটা সম্ভাবনা। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে ক্লাস একটু করি। বায়াস কারেকশন বেসিক্যালি গামার ভ্যালুটা ফিক্স করার জন্য একটু এটা যেহেতু গামাটা র্যান্ডম করতেছি, তো এটা পুরোতে এফেক্ট থাকতে পারে, যেটা আমরা অপটিমাল পয়েন্ট ওটা ঠিক করার জন্য। রাইট। তো এটা ছাড়া কাজ করে কেন? ধরেন কে যদি অনেক বড় হয়, ধরেন আপনি 1000 ইটারেশন চালাই দিচ্ছেন, তাহলে গামা টু দি পাওয়ার কে আসলে অনেক ছোট হয়ে যাবে। তো তখন এই বায়াস কারেকশন স্টেপটা করার না করা একই কথা হয়ে যায়। এই স্টেপটা সিগনিফিকেন্ট তখনই থাকবে যখন কে ভ্যালু ছোট থাকবে, অর্থাৎ আপনি যখন মাত্র ট্রেনিং শুরু করছেন তখন হইলো বায়াস কারেকশনটা লাগে। এখানে VDD ইকুয়াল টু DX সমান না VK প্লাস 1 ও আচ্ছা, মানে আমি ডিটিকে 1 ধরছি কাইন্ড অফ, মানে ডিটি হইল স্টেপ সাইজের মতো, স্টেপ ফ্যাক্টর, মানে মানে ফিজিক্সের ধরুন DX এরকম। হ্যাঁ, মানে হইল আইডিয়াটা কাইন্ড অফ এরকম যে আইডিয়াটা কি, মানে আপনি যদি এফ প্রাইম এক্স নট জানেন তাইলে আমরা এটা লিখতে পারি না যে এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স জিরো ইজ অ্যাবাউট এইচ টাইমস এফ প্রাইম অফ এক্স নট। তো এইচ যদি 1 ধরি তাইলে বেসিক্যালি ওই কাজটাই করছি, মানে আপনার এক্স কে প্লাস 1 মাইনাস এক্স কে ইকুয়ালস টু ভিডিটি। তো আমি ডিটিটাকে আর কি স্টেপ সাইজের মতো ধরছি, এটাকে 1 ধরছি আর এইটাকে ভিকে দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। লেট কেন? কারণ নাই কোনো। ওকে, আরে বারিয়ান সৈকত, ঠিক আছে। তিনটা লেট একটা অ্যাবসেন্ট, 2টা লেট 1টা অ্যাবসেন্ট। সাইডে কি হয়েছে আর 3টা শুনছিলাম স্যার, কিন্তু আমি কনসিডার করব, 2 দিন অ্যাবসেন্ট কনসিডার করব। সো স্যার আমাদের মিডের কপিটা চেক করি না এখনো, চেক করলে দিব।